নমস্কার। শ্যামলীমা স্বপ্নকথা পেজ থেকে সকলকে জানাই শুভ সন্ধ্যা। আমাদের সাথে আছেন আসাম ইউনিভার্সিটির ভিসি ডক্টর তপোধীর ভট্টাচার্য স্যার, এবং আমাদের সাথে আছেন কালিয়াগঞ্জ কলেজের অধ্যাপক দেবাশিস ভৌমিক স্যার। তাদেরকে আপনারা সকলেই চেনেন, আমার আলাদা করে পরিচয় দেওয়ার দরকার নেই, তবুও কিছু পরিচয় দিতে হয় নিয়ম মাফিক। আমি আগে স্যারকে পরিচয় করাবো, ডক্টর তপোধীর ভট্টাচার্য স্যারকে। এই সময়ের পুরোধা সাহিত্যতাত্ত্বিক ও সমালোচক তপোধীর ভট্টাচার্য, বাংলা সাহিত্যের খ্যাতনামা চিন্তাবিদ। জন্ম 12ই ফেব্রুয়ারি 1949 সালে। বাঙালির নিজস্ব নন্দন তত্ত্ব হিসেবে উত্তর আধুনিক চেতনার অন্যতম প্রস্তাবক তিনি। এখনো পর্যন্ত তার 134টি বই প্রকাশিত হয়েছে। তুমি সেই পীড়িত কুসুম তার প্রথম কাব্যগ্রন্থ। মোট 32টি কবিতা সংকলন তার রয়েছে। আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কার্যদক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। এছাড়া দিল্লি বিশ্ববিদ্যালয়ের মর্যাদাবান রবীন্দ্র অধ্যাপক হিসেবেও কাজ করেছেন। ছিলেন বাংলা সাহিত্যের এমেরিটাস অধ্যাপকও। নিরন্তর মনন চর্চা করাই তার জীবনের একমাত্র ব্রত। উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থের মধ্যে রয়েছে প্রতীচ্যের সাহিত্যতত্ত্ব, ঐতিহ্যের পুনর্নির্মাণ, আধুনিকতা পর্ব থেকে পর্বান্তর, বাক্তিন তত্ত্ব ও প্রয়োগ, ছোট গল্পের সুলুক সন্ধান, উপন্যাসের সময়, উপন্যাসের বিনির্মাণ, কবিতার রূপান্তর, কবিতা নন্দন ও সময়, ভারতীয় নন্দন চিন্তা। এবং এই কিছুদিন আগে তার মানে করোনা এবং লকডাউন শুরু হওয়ার আগে কলকাতা বই মেলায় তার প্রকাশিত শেষ বইটা জীবনানন্দের নির্বাচিত কবিতা ইত্যাদি। এবার আমি একটু দেবাশিস ভৌমিক স্যারকে পরিচয় করিয়ে দেবো। ডক্টর দেবাশিস ভৌমিক স্যার, তিনি কালিয়াগঞ্জ কলেজের অধ্যাপক। তার কয়েকটা বইয়ের নাম আমি বলবো। উপভাষা মিশ্রণ বিলুপ্তি, নদিয়ার ভাষা। তিনি কয়েকটা জীবনী গ্রন্থ লিখেছেন ডিএল রায়ের ওপর, রজনীকান্তের ওপর, স্বর্ণকুমারী দেবীর ওপর, অবনীন্দ্রনাথ ঠাকুর, রাজশেখর বসু। এছাড়াও তার আরো কিছু লেখা আমরা পাই। আনন্দবাজার পত্রিকায় তিনি ফিচার লিখেছেন এবং দেশ পত্রিকায় কিছু কবিতা। শিক্ষাপ্রতি রবীন্দ্রনাথ তার একটা গ্রন্থ। এছাড়া বাংলার পদবী কথা। আমি আজকের সঞ্চালনার ভার এবং পরিচালনার ভার অনুষ্ঠান আমি ডক্টর দেবাশিস ভৌমিক স্যারের ওপর অর্পণ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সহেলি। ধন্যবাদ সহেলি। হ্যাঁ, আসলে এমন একজন মানুষকে নিয়ে আজ আমাদের এই আলোচনা, যাকে নিয়ে আলোচনার এখনো এত বেশি অবকাশ রয়েছে, যাকে নিয়ে এত বেশি গবেষণার সুযোগ রয়েছে, সেই সুযোগ কিন্তু আমরা এখনো বোধহয় পুরোপুরি কার্যকর করে উঠতে পারিনি। এটা প্রথম কথা। কারণ এখনো জীবনানন্দকে বোধহয় মানে অনেক অনেক তার ভাঁজ, অনেক পরত এখনো তার লেখার মধ্যে, তার কবিতার মধ্যে আমাদের খুলতে হবে। সেগুলো আমাদের সঙ্গে আছেন পণ্ডিত এবং বিদগ্ধ মানুষ, যাকে আমিও অসম্ভব শ্রদ্ধা করি জীবনানন্দ গবেষক হিসেবে। তার সুনাম শুধু বাংলায় নয়, বাংলার বাইরেও যথেষ্ট পরিচিত এবং সবাই জানেন। ডক্টর তপোধীর ভট্টাচার্য, তাকে আজ পেয়েছি। ফলে আমরা দুজন আমাদের আলাপচারিতার মধ্যে দিয়েই একটু একটু করে আমরা এগিয়ে যাব জীবনানন্দকে কতটা আমরা ব্যাখ্যা করতে পারি। কারণ আগেই বলেছি যে একটা সাগর, তার জল নিয়ে আমাদের বসতে হচ্ছে। আমরা হয়তো কয়েকটা বিন্দু তুলে সেটার একটা মূল্যায়ন করবার চেষ্টা করব মাত্র, এইটুকুই আমাদের যেটুকু করার। এখন যতদূর মনে পড়ে যে সেটা ঢাকাতে 1927 সাল
তখন প্রগতি পত্রিকা ওই হাতে লেখা থেকে ছাপার অক্ষরে আসছে আর কি। সেই সময় সম্পাদক দুজনকে বাদ দিয়ে যাদের কবিতা সবচেয়ে বেশি প্রকাশিত হয়েছিল, প্রচুর পরিমাণে ছাপা হচ্ছিল, তাদের মধ্যে ছিলেন একজন বিষ্ণু দে আর অন্যজন কিন্তু এই জীবনানন্দ দাশ। পত্রিকার সূত্রপাত থেকেই জীবনানন্দের লেখা সেখানে বেরিয়েছে, অর্থাৎ জীবনানন্দ দাশ যখন লিখতে শুরু করছেন তার একেবারে গোড়ার দিককার লেখাই প্রগতিতে তখন বেরোচ্ছে। 1333 বঙ্গাব্দের কথাই আমি বলছি, প্রথম দিকে, মানে শুরুটা তো একটা জায়গা থেকে করতে হবে, তো সেই হিসেবে আমি শুরু করছি। সেখানে পিপাসার গান, অনেক আকাশ, এগুলো সেই সময় বেরোচ্ছে। তারপরে একে একে বেরিয়েছে সহজ, বেরিয়েছে পরস্পর, জীবন, স্বপ্নের হাতে, নির্জন স্বাক্ষর। তখন অবশ্য এই নির্জন স্বাক্ষর নাম দেওয়া হয়েছিল পুরোহিত, সেই সময় বেরোচ্ছে। কয়েকটি লাইন, বোধ, সেই বিখ্যাত কবিতাটি, আজ, অবসরের গান, এগুলো সব এক এক করে বেরোচ্ছে। এখন এই যে এই কবিতাগুলো যখন বেরোচ্ছে তখন একটু অবাক হয়ে যাচ্ছেন সমকালের কবিকুল। এবং বুদ্ধদেব বসু তখন তার সম্পর্কে লিখছেন, পরবর্তীকালে লিখেছেন যে জীবনানন্দ বাবু বাংলা কাব্য সাহিত্যে একটি অজ্ঞাতপূর্ব ধারা আবিষ্কার করেছেন বলে আমার মনে হয়। তিনি এ পর্যন্ত মোটেই পপুলারিটি অর্জন করতে পারেননি, বরঞ্চ তার রচনার প্রতি অনেকেই বোধহয় বিমুখ। অচিন্ত বাবুর, মানে অচিন্ত সেনগুপ্তের কথা সম্ভবত বলছেন, অচিন্ত বাবুর মতো তার এরই মধ্যে অসংখ্য ইমিটেটার জোটেনি। তার কারণ বোধহয় এই যে জীবনানন্দ বাবুর কাব্যরসের যথার্থ উপলব্ধি একটু সময় সাপেক্ষ। তার কবিতা একটু ধীরে সুস্থে পড়তে হয়, আস্তে আস্তে বুঝতে হয়। তাই জীবনানন্দ দাশ সম্পর্কে বোধহয় বুদ্ধদেব বসুর এই যে মূল্যায়নটুকু, এই মূল্যায়নটা আমাদের এই আজকের যে আলোচনা, সেই আলোচনার মধ্যে বারবার ঘুরে ঘুরে আসবে, যে আস্তে আস্তে পড়তে হয়, তার যথার্থ ধীরে ধীরে উপলব্ধি করতে হয়। এবং এই সময়ে, অর্থাৎ জীবনানন্দ যে সময় তার লেখার কাজটা শুরু করছেন, তার একটু আগে পরে তাকে অনেকগুলো মানে প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে, তাকে অনেক রকম বাধার মধ্যে দিয়ে আসতে হয়েছিল। ব্যক্তি জীবন, একজন কবির ক্ষেত্রে তার ইতিহাসের একটা বড় গুরুত্ব আছে, কারণ জীবন তো তার ওই সংগ্রামের ইতিহাসটুকুকে বাদ দিয়ে নয়, তার লেখার যে পরিসর, সেই পরিসরের সঙ্গে সেই ইতিহাসটাও ঘনিষ্ঠভাবে অন্বিত হয়ে থাকে। আমি স্যারের কাছে শুনবো, যেমন ধরা যাক সিটি কলেজের চাকরিটা খুইয়েছিলেন, এটা একটা। দ্বিতীয়ত জীবিকার প্রয়োজনে টিউশনি করেছেন, ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্টের কাজ করেছেন, ছোট ভাইয়ের কাছ থেকে টাকা ধার নিয়ে ব্যবসা শুরু করেছেন এবং বিরাট ক্ষতির মুখেও পড়েছেন, রেশনের দোকানের পারমিটের জন্য রাইটার্সে ধর্ণা দিয়েছেন। মানে এগুলো কিন্তু জীবনানন্দ, যে কবি জীবনানন্দ দাশকে আমরা একজন কবি বলে বা একটা মনে করি যে তিনি যেন অন্য গ্রহের একজন মানুষ এবং সেই গ্রহের চিন্তা ভাবনা নিয়েই তিনি কবিতা লিখছেন, তিনি আমাদের কেউ নন, এই ভ্রান্তিটা প্রথমে কাটিয়ে নেওয়া ভালো। অর্থাৎ বাস্তব জীবনের যে আটপৌড়ে লড়াই, সেই লড়াইয়ের মধ্যে দিয়েই কিন্তু জীবনানন্দ দাশ তার পথ চলাটা শুরু করেছেন। এবং এর সঙ্গে যুক্ত হয়েছে সেই সময়ে তার কবিতার প্রতি পাঠকের একটা বড় শীতল নিষ্পৃহতা। কেন? সেই সময়ের পাঠক জীবনানন্দের কবিতা ঠিক মতো পড়ছিলেন হয়তো, কিন্তু বুঝতে পারছিলেন না, কিংবা বুঝেও না বোঝার ভান করছিলেন, বা হয়তো তার গভীরে ঢুকতে পারছিলেন না। একটা অদ্ভুত নিষ্পৃহ ভাব তার কবিতার পাঠকদের মধ্যে ছিল। জীবনানন্দ নিজেও এক সময় বলেছিলেন যে প্রশংসা যেটুকু তার কপালে জুটেছে সেটা নেহাতি অন্তঃসার শূন্য। রেডিওর একটা কবি সভাতে জীবনানন্দ উক্তি করেছিলেন। অভিমান, হয়তো কোনো অভিমান জমেছিল তার মনে, তা নইলে এমন উক্তি করলেন কেন? আপনি অবাক হয়ে যাবেন এই কথাগুলো দেখলে, যে রবীন্দ্রনাথ তার সম্পর্কে শুধু ব্যয় করলেন একটি ছোট্ট সমাসবদ্ধ শব্দ, চিত্র রূপময়। আচ্ছা, আমাদের কি মনে হয় না যে জীবনানন্দের কবিতা সম্পর্কে রবীন্দ্রনাথের অনেকটা বলার ছিল, অনেকটাই বলতে পারতেন? জীবনানন্দের কবিতা তো পড়েছেন, রবীন্দ্রনাথ না পড়েই উক্তি করেননি, কিন্তু শুধু চিত্র রূপময় এই শব্দটুকুর অতিরিক্ত খুব বেশি বাক্য রবীন্দ্রনাথ ব্যয় করেছিলেন বলে আমাদের অন্তত জানা নেই। ফলে আমাদের মনে হয় এইখানেও জীবনানন্দের মূল্যায়নে, জীবনানন্দ সম্পর্কে যে মূল্যায়ন রবীন্দ্রনাথের, তাও যেন একটা সীমাবদ্ধতা পেয়ে গেছে রবীন্দ্রনাথের হাতে। জানি না সেটা রবীন্দ্রনাথের যারা সেই সময় রবীন্দ্র বলয়ের কবিকুল বা রবীন্দ্র সমালোচক যারা, তারা হয়তো
জীবনানন্দ সম্পর্কে আর বেশি কিছু রবীন্দ্রনাথকে দিয়ে বলাতে চাননি। তাদেরও কোনো ভূমিকা থেকে থাকতে পারে, রবীন্দ্রনাথ শুধু এইটুকু মন্তব্যই করেছিলেন। আজকে যেহেতু আমাদের এই আলোচনায় আমি আমার খুব শ্রদ্ধেয় একজন পণ্ডিত মানুষকে আমার সঙ্গে পেয়েছি, তার বিভিন্ন লেখা আমি পড়েছি, কিছু এখনো পড়া হয়নি। তো আমি একটি নিবন্ধ পড়ছিলাম তার, আমার অসম্ভব ভালো লেগেছে। নিবন্ধটির নাম আধুনিকতা পেরিয়ে। এবং এইখানে তিনি বলছেন, অর্থাৎ তপোধীর বাবু বলছেন যে ধরনের নির্মম বিদ্রূপ এবং অশালীন আচরণ জীবনানন্দের উপর বর্ষিত হয়েছিল, আর কোনো আধুনিক কবির প্রতি তেমনটা হয়নি। মানে আমি যে এতক্ষণ যে লড়াইয়ের কথা বললাম, যে সংগ্রামের মধ্যে দিয়ে জীবনানন্দের উঠে আসবার কথাটা বললাম, তপোধীর বাবু সেই দিকটাই বোধহয় ইঙ্গিত করছেন। আমি স্যারকে বলবো, স্যার যদি একটু বলেন তার এই শুরুর জায়গাটা, তিনি কিভাবে একটু একটু করে বিভিন্ন উপল বন্ধুর যে পথ, সেই পথ অতিক্রম করে নিজের একটা অন্য পৃথিবীর সন্ধানে হাঁটা শুরু করেছিলেন, সেইটা আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইছি। ধন্যবাদ ডক্টর ভৌমিক। আপনি ওই প্রাসঙ্গিক কথাবার্তা বলতে গিয়ে অনেকগুলো কথাই বললেন, যথেষ্ট গুরুত্ব আছে সেই সব কিছু। তো আমি প্রথমেই যে কথা বলতে চাই, যে আপনি শুরুর দিকে বলেছেন যথার্থ, যে জীবনানন্দকে আমরা আজও বোধহয় পুরোটা বুঝে উঠতে পারিনি। আমার নিজেরও তাই ধারণা। আমরা কবে সেই মুহূর্তে পৌঁছবো যখন আমরা নিশ্চিত করে বলতে পারবো যে জীবনানন্দের অনেকখানি, পুরোটা শব্দটা তো নই, ব্যবহার করা যাবেই না, অনেকখানি আমরা বুঝতে পেরেছি, এরকম মুহূর্ত কখনো আসবে কিনা আমার ঘোর সন্দেহ আছে। কিসের জন্য কথাটা? একজন কবি, তিনি তো প্রয়াত হয়েছেন, আমরা সবাই জানি সেই ট্রাম অ্যাক্সিডেন্টের খবর, আমরা সবাই জানি এটা অকাল মৃত্যু। বিশেষ করে জীবনানন্দের মতো বাংলা সাহিত্যের প্রশস্ততম কবি যিনি, তার এরকম অকাল মৃত্যু আমাদের অনেক কিছু থেকেই হয়তো বঞ্চিত করেছে। কিন্তু তার যে সৃষ্টি জীবন, সেটা এখন পুরোপুরি উন্মুক্ত আমাদের কাছে। তিনি, তার সম্পর্কে যেহেতু আমাদের কৌতূহলের শেষ নেই, এবং গবেষকদের নানা ধরনের অক্লান্ত পরিশ্রমের ফলে, তাদের জিজ্ঞাসা পুনঃ জিজ্ঞাসার ফলে আমরা এখন জেনে গেছি যে জীবনানন্দের জীবনে অনেকগুলো মোড় কিন্তু তিনি অতিক্রম করে গেছেন, এবং সেই সঙ্গে পাল্টে গেছে তার নন্দনের বোধ। কারণ এস্থেটিক্স একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। এটা সম্পর্কে আমাদের অনেকেরই একটু ভারী ধোঁয়াটে ধারণা আছে, স্পষ্ট ধারণা নেই নন্দন কি। তবু জীবনানন্দ যেই নান্দনিক চিন্তায় কত দূর নিজেকে তিনি নিজে বারবার বিনির্মাণ করে গেছেন, এটার হদিশ আমরা তার কবিতার মধ্যেই পাই। কিন্তু যে জিনিসটা আমরা অনেক সময় লক্ষ্য করি না, যে পাঠকেরও তো আয়ুষ্কাল ঠিক এক জায়গায় সীমাবদ্ধ থাকে না। জীবনানন্দ শুরুতে তিনি, যেটা ডক্টর ভৌমিক এইমাত্র আমাদের শোনালেন, তাকে যিনি সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন সেই বুদ্ধদেব বসু, তিনি পর্যন্ত বলেছেন যে এটার এখনো হননি। অর্থাৎ জীবনানন্দ সেই অর্থে পপুলার কবি নন। কিন্তু আজকে আমরা কি দেখতে পাই, ছবিটা পুরোপুরি পাল্টে গেছে। আজকে অচিন্ত্য কুমার সেনগুপ্তের কবিতা, এমনকি কেউ কিছু মনে করবেন না যে বুদ্ধদেব বসু জীবনানন্দের মতো অনেক কবিকে আমাদের সামনে উন্মোচিত করেছেন, সেই বুদ্ধদেব বসু তিনি নিজেও তার কবিতা সহ আজকে অনেকটাই অন্তরালে চলে গেছেন। কিন্তু জীবনানন্দ সম্পর্কে আমাদের কৌতূহল কেবল বেড়েই চলেছে। তার মানে তার কবিতার যে পাঠ, পুনঃপাঠ, জিজ্ঞাসা এবং পুনঃজিজ্ঞাসা, এইগুলো অবিরত
সীমা থেকে সীমাতি যাই হয়ে উঠছে। এতে একটা জিনিস স্পষ্ট, যেটা আমরা লক্ষ্য করি না একটা কবিতার বইয়ের, আর কবিতার বই তো একটা নিষ্প্রাণ বস্তু, তারও কি আমাদের যাদের প্রাণ আছে আমরা জানি আমাদের একটা আয়ুষ্কালও আছে, কিন্তু আমরা অনেক সময় এটা খেয়াল করি না যে কবিতার বইয়েরও একটা আয়ুষ্কাল থাকে। সেই আয়ুষ্কাল অনবরত প্রসারিত হতে পারে, সংকুচিতও হতে পারে। নতুন করে যদি আবিষ্কার করার প্রেরণা আমরা পাই, তাহলে সেই কবিতার বই, যে কোনো বই, আমি আপাতত শুধু কবিতা নিয়ে কথা বলছি তো, তাই কবিতার বাইরে যাচ্ছি না, তারও আয়ুষ্কাল পাল্টে পাল্টে যায়। এই জীবনানন্দ কতভাবে আমরা তাকে বুঝবার চেষ্টা করেছি। স্বয়ং বুদ্ধদেব বসু আমাদের, সত্যি কথা বলতে কি, অনেকদিন আমাদের আচ্ছন্ন করে রেখেছেন, তাকে নির্জনতম কবি বলে, এবং তাকে এক ধরনের যে বিষাদের আলস্য বা অলস বিষণ্ণতা, সেই রকম ধারার একজন কবি বলে তাকে বর্ণনা করেছেন। ফলে এই বুদ্ধদেব বসু কিন্তু 60টি তারার তিমির বা কিছুটা হয়তো মহাপৃথিবীরও, আর বেলা অবেলা কাল বেলার কবিকে একেবারেই সহ্য করতে পারেননি। তার স্পষ্ট বক্তব্য আছে এই সম্পর্কে। তার মানে বুদ্ধদেব বসুর মতো পাঠকের কাছেও কিন্তু জীবনানন্দ ফুরিয়ে গিয়েছিলেন। কিন্তু সেই সময় বুদ্ধদেব বসুর চেয়ে আজকে যে নতুন পাঠকেরা তার কবিতা পড়ছেন, যারা তাকে একটা সমগ্রতার দোতনার মধ্যে খোঁজার চেষ্টা করছেন, তারা হয়তো একটা ইংরেজি সাহিত্যের সঙ্গে যুক্ত যদি কেউ এখন শ্রোতাদের মধ্যে, দর্শকদের মধ্যে থাকেন, তাহলে তারা এটার দোতনাটা ভালো বুঝবেন। যে একটু ইংরেজি শব্দ ব্যবহার করছি, যে মোর কারেক্ট কারা, বুদ্ধদেব বসুর চেয়ে আমরাই মোর কারেক্ট। এই জন্যে যে আমরা এখন বুদ্ধদেব বসুর মতো জীবনানন্দকে একটা বিন্দুতে স্থির দিক নির্ণয়ের চেতনা, আপনারা জানেন আমি কোথা থেকে শব্দটা ব্যবহার করছি, তো সেই স্থির দিক নির্ণয়ের চেতনা হারিয়ে ফেলেননি। তো এই জীবনানন্দই তো সেই কবি। একেবারে শুরুতে তিনি ঘোষণা করেছিলেন, আপনারা সবাই জানেন, তবু আপনাদের শোনা কথাটা আমি আরেকবার একটু শুনিয়ে দিই। কেউ যাহা জানে নাই কোন এক বাণী আমি বহে আনি, একদিন শুনেছ যে সুর ফুরায়েছে পুরনোতা, কোন এক নতুন কিছুর আছে প্রয়োজন, তাই আমি আসিয়াছি, আমার মতন আর নাই কেউ, সৃষ্টির সিন্ধুর বুকে আমি এক ঢেউ আজিকার, আমার পায়ের শব্দ শোনো, নতুনে আর সব হারানো পুরনো। টি.এস. এলিয়ট যে ডেটেড আর ডেটলেস কথাটা তার পৃথিবী বিখ্যাত প্রবন্ধের বই দ্য স্যাক্রেড উডের মধ্যে ব্যবহার করেছিলেন, জীবনানন্দ ইংরেজির অধ্যাপক ছিলেন, তিনি হয়তো তার মতো করে সেটাই বললেন, যে আমারটা শোনো, বাকি সব ডেটেড হয়ে গেছে, অর্থাৎ পুরনো হয়ে গেছে, কিন্তু আমি চিরনবীন। সেটা তো তিনি তার জীবনের প্রথম দিকে লিখেছেন, কিন্তু জীবনের শেষ দিকেও আমরা যে জীবনানন্দকে পাই, আর আপনারা সবাই জানেন, বহু গবেষণার ফলে শুধু পশ্চিমবাংলায় নয়, বাংলাদেশেও অক্লান্ত গবেষণা হয়েছে, অনেক বই বেরিয়েছে, তার ফলে জীবনানন্দের অন্যান্য কবিতাও আমরা জেনেছি, অন্যান্য কবিতা বলে, কারণ অর্থাৎ সেগুলো কোনো বইয়ের মধ্যে যায়নি। আচ্ছা, সেগুলোকে বাদ দিয়ে তো জীবনানন্দের চর্চা চলে না। এইবার কথাটাকে তো শেষ করতে হবে তো একটা জায়গায়, তাই আমি কথাটাকে এইভাবে বলতে চাইছি। আসলে দেখুন, ওই যে বলেছিলাম না, একটা বয়ানের, কবিতার একটি বয়ানের, একটা টেক্সটের, একটা পাঠকৃতির একটা আয়ুষ্কাল থাকে। কখনো কখনো কোনো কবিতা তার আয়ু ততটা পায় না, আর কোনো কোনো কবিতা পাঠকদের পুনরাবিষ্কারের মধ্য দিয়ে সে নতুন আয়ুষ্কাল পায়, এবং এটা জীবনানন্দের ক্ষেত্রে সর্বাধিক হয়েছে। তাই তাকে আমরা এক মায়াবী কবি বলেও মনে করি, অনেকেই মনে করি, এবং এই জন্য তার সম্পর্কে আজও আমাদের কৌতূহলের শেষ নেই। এটার একটা বড় প্রমাণ হচ্ছে আজকে এই যে ডক্টর ভৌমিকের সঙ্গে আমি কথা বলছি, আর আপনারা যারা শুনছেন এবং দেখতে পাচ্ছেন,
সেইখানেও আমাদের এই কৌতূহলই কিন্তু প্রকাশ পাচ্ছে। আর আমার একটা প্রবন্ধ থেকে ডক্টর ভৌমিক কষ্ট করে এটা পড়েছেন, এই জন্য তাকে ধন্যবাদ, এবং তিনি একটা কিছু কথা উল্লেখ করেছেন। তো আমি সেটার একটা নিশ্চয়ই এটা সম্পর্কে আলোচনা করতে পারি, আলোচনা হয়তো করা উচিত, কিন্তু কথা হচ্ছে যে এই যে জীবনানন্দ সম্পর্কে যে আমার নিজের কথা বলতে পারি, আমার নিজের ধারণাও কিন্তু অনেক বিবর্তিত হয়েছে। আমি যখন প্রথম পড়েছি শুধু ভালোবাসার জন্য পড়েছি, তারপরে যখন জীবনানন্দের কবিতায় বিশেষ করে পরাবাস্তব উপাদান খোঁজার একটা চিন্তা এসেছিল, তখন আমি দেখলাম যে আরেক জীবনানন্দকে আমি পাচ্ছি, যিনি আমাকে ওই সুররিয়ালিস্ট অনেক চিত্রকরের সঙ্গে, অনেক কবির সঙ্গে, যাদের ইংরেজি অনুবাদ ছাড়া পড়া তো আমাদের সম্ভব নয়, আমি তো ফরাসি জানি না, সুতরাং এই ইংরেজি মাধ্যমে যে অনুবাদ পড়েছি, যে আলোচনাগুলো পড়েছি, এবং যে ছবি দেখেছি, ছবি তো আজকাল নানা কারণে পাওয়া সম্ভব, এবং তার মধ্য দিয়ে আমরা দেখলাম জীবনানন্দের শেষ দিকের কবিতায় যে চিত্ররূপময় আপনি কথাটা বলেছিলেন না রবীন্দ্রনাথ সম্পর্কে, তো রবীন্দ্রনাথ আর 22শে শ্রাবণ আমরা সবে গতকাল উদযাপন করলাম। উনি তো রবীন্দ্রনাথ, ওর সম্পর্কে আর কি বলবো, তবে এইটুকুই বলতে পারি যে তিনি জীবনানন্দের প্রতি খুব সুবিচার করেছিলেন কি জানি, আমি ঠিক নিশ্চিত নই। আর আপনারা সবাই জানেন সেই বিখ্যাত চিঠি সব জায়গায় উদ্ধৃত হয়, মাত্র 3-4 লাইনের, কি ছিল কথাটা, ওটা পিঠ চাপড়ানোর ধরনের। এটা রবীন্দ্রনাথের কাছে বোধহয় আমাদের প্রত্যাশা একটু বেশি ছিল, যে তোমার কবিতা পড়লে মনে হয় যে একটা তাকিয়ে দেখার আনন্দ আছে, দেখার চোখ আছে, হ্যাঁ এই বিষয়টা আছে। কিন্তু এটাই কি জীবনানন্দের শেষ কথা? মোটেই না। অবশ্য এটা ঠিক 1941 সালে তিনি প্রয়াত হচ্ছেন, এবং তার আগে তিনি অনুমান করছি যে জীবনানন্দের প্রধান কবিতাগুলোর কিন্তু তখনও কিন্তু বনলতা সেন বেরোয়নি, হয়তো তিনি বিভিন্ন মানে বই আকারে বেরোয়নি, কিন্তু তার কবিতাগুলো হয়তো এদিক ওদিক প্রকাশিত হচ্ছিল, নিশ্চয়ই রবীন্দ্রনাথ সবকিছুর খবর রাখতেন, তার নজরে পড়েছিল। কিন্তু রবীন্দ্রনাথ যে, এটা দূষণীয় নয়, রবীন্দ্রনাথ যেভাবে নিজেকে ভেঙে ভেঙে নিজেকে বারবার গড়ে নিয়েছেন, এবং তিনি 19 শতক থেকে 20 শতকে বিবর্তিত হয়েছেন, আমাদের আধুনিকতার উন্মেষ পর্ব তার হাতে, এবং তাকে মোটামুটি একটা পরিণতির দিকে নিয়ে যাওয়াও তার হাতে। কিন্তু তিনি নিজেই তো বলেছেন, আপনারা সবাই জানেন সেটা, রবীন্দ্রনাথ বলেছেন, আমি জানি যে আমার কবিতা হয়তো অনেক দিকে গেছে কিন্তু হয় নাই সে সর্বত্রগামী। যেমন হতেই পারে যে তার কবিতা বিষয়ক ভাবনাও সর্বত্রগামী হয়নি, এটা দূষণীয় কিছু না, এটা দূষণীয় কিছু না, এটাই বোধহয় স্বাভাবিক। কারণ দান্তে যেভাবে লিখেছেন, তার পরের আরেক মহাকবি জন মিল্টন নিশ্চয়ই সেইভাবে লিখবেন না, তাহলে তার লেখার দরকারটা কি? আর কিংবা শেক্সপিয়ার যেভাবে লিখেছিলেন, তার পরের কবি এবং নাট্যকাররা নিশ্চয়ই সেইভাবে লিখবেন না। আমাদের বাংলা সাহিত্যের ক্ষেত্রেও তাই প্রযোজ্য। অতএব রবীন্দ্রনাথ যা বলেছেন ঠিক আছে, আমরা এটা মাথা পেতে নিয়েছি, কিন্তু তিনি যা বলেননি সেটা নিয়ে ভেবে লাভ নেই। আমরা বরং আমরা আমাদের মতো করে জীবনানন্দকে খুঁজি, আবিষ্কার করার চেষ্টা করি, আমার মনে হয় মন্দ না হবে না। খুব ভালো, খুব ভালো। আসলে এই কথাগুলো আপনাদের কাছে অনুষ্ঠান এই মনোগ্রাহী আলোচনার মাঝে আমি একটু প্রবেশ করলাম, আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। না না, ক্ষমা চাওয়ার কিছু নেই, বলো। আমি আমার আন্তরিক প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে কিছু আপনাদের দুই অসামান্য ব্যক্তিত্বকে জানিয়ে আমি কিছু কমেন্টস পড়বো। নিশ্চয়। এখানে ডক্টর শ্যামলী লাহিড়ী মুকুটি ম্যাডাম লিখেছেন, তিনি রানাঘাট কলেজের অধ্যাপিকা, যে ডক্টর তপোধীর ভট্টাচার্য স্যারকে আমার শ্রদ্ধা জানাই। স্যার আমার গবেষণাপত্রের একজন অন্যতম পরীক্ষক ছিলেন, এই অবকাশে তাকে কৃতজ্ঞতা জানাই। চমৎকার বিশ্লেষণ করেছিলেন সেই কাজের। ভালো থাকবেন স্যার। ধন্যবাদ, তুমিও ভালো থেকো শ্যামলী। আরেকজন কেউ আছেন কি? আর কেউ আছেন? সহেলি কেউ কারোর কথা বলবে?
ম্যাডামের পড়ে নি যে আমার হুম। ভাতৃপ্রতিম ডক্টর দেবাশিস ভৌমিককে অনেক শুভেচ্ছা, চমৎকার শুরু হলো। অনেক অনেক ধন্যবাদ শ্যামলীদি, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা এই আলোচনাটাই আবার আসি আর কি। হুম। হুম, জীবনানন্দের যে প্রথম দিককার যে জীবন, সেই জীবনের এই লড়াই সংগ্রাম ইত্যাদির কথা আমরা বলছিলাম। তো মানুষটিও প্রথম থেকে একটু অদ্ভুত ছিলেন, কারণ আজকের আলোচনা যারা শুনছেন তাদের জন্য একটু তার যে আগেকার জীবন, অর্থাৎ যখন তিনি এই একটু একটু করে কবিতার জগতে, তার অন্য পৃথিবীতে তার পা রাখবার কথা ভাবছেন, সেই সময়টায় কিছু অদ্ভুত আচরণ তার মধ্যে লক্ষণীয় হয়েছিল। যেমন যে ঘরটাতে তিনি থাকতেন, শোনা যায় সেই ঘরে তিনি একাধিক ইংরেজির অধ্যাপক ছিলেন, ফলে ইংরেজির বিভিন্ন সংবাদপত্র তার ঘরে থাকতো, এবং সেই সংবাদপত্রগুলিতে তিনি নাকি আন্ডারলাইন করে রাখতেন বিশেষ বিশেষ কিছু শব্দ, এবং পেন্সিল দিয়ে তার পাশে সেগুলোর নানা রকম মানে কিছুটা আভিধানিক অর্থ লিখতেন। তার পাশাপাশি তার আবার নাকি কিছু নিজের শব্দ তৈরি করতেন, শব্দ তৈরি করে লাগাতেন, এবং সেই শব্দগুলো তিনি পরে কবিতায় নাকি ব্যবহার করেছেন, এটা শোনা যায়। মনে রাখতে হবে, স্যার একটু আগে উল্লেখ করলেন যে তিনি ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেছেন, কিন্তু একটা প্রথম থেকেই তার মধ্যে একটা স্বাতন্ত্র দেখা যাচ্ছিল। কি স্বাতন্ত্র? তখনকার অন্যান্য যে ইংরেজি সাহিত্যের অধ্যাপকেরা ছিলেন, তারা যখন শেক্সপিয়ার পড়াচ্ছেন, মিল্টন পড়াচ্ছেন, ওয়ার্ডসওয়ার্থ, শেলি কিংবা কিটস পড়াচ্ছেন, সেখান থেকে কিন্তু জীবনানন্দ নিজেকে একটু সরিয়ে আনছেন। অর্থাৎ এগুলোর পাশাপাশি তিনি পড়াচ্ছেন ইয়েটস, পড়াচ্ছেন ম্যাথু আর্নল্ড, সুইনবার্ন, ওয়াল্টার ডিলামেয়ার, এলিয়ট, এজরা পাউল, মালারমে, র্যাম্বো, রিলকে, এলুয়ার, ভার্লেন, এদের, অর্থাৎ সেই সময়ের ইংরেজি অধ্যাপকেরা যা ভাবছেন পাশ্চাত্য সাহিত্য নিয়ে, তার চেয়ে অনেক বড়, তার ভাবনার পরিসরটা আরো অনেক বড়। অর্থাৎ তিনি যেন পৃথিবী, নিজের পৃথিবীটা নির্মাণ করবেন বলে পা রাখছেন একটু একটু করে। তার সঙ্গে স্যার একটু আগে একটা আগের আলোচনায় বলেছিলেন যে দুটো ডানা চাই, একটা মানুষকে উঠতে গেলে দুটো ডানা চাই। পূর্ববর্তী একটা আলোচনায় শুনেছিলাম যে একসঙ্গে তার যে বৈদগ্ধ, আর তার পাশাপাশি তার ভাষা জ্ঞান, অর্থাৎ তিনি পড়বার যে কৌতূহল, অন্য সাহিত্য আরো নতুন কি লেখা হচ্ছে, এইগুলো তার মধ্যে একটা অবিরাম কৌতূহলের জায়গা তৈরি করছিল। এর ফলে হলো কি, তিনি অন্যান্য ইংরেজি সাহিত্যের অধ্যাপকদের তুলনায় কোথায় যেন একটু আলাদা হয়ে যাচ্ছেন, ক্রমশ আলাদা হয়ে যাচ্ছেন। ভাবনা চিন্তার জগতে তিনি একটা স্বাতন্ত্র্য তৈরি করবার চেষ্টা করছেন, এবং এটা যখন হচ্ছে এবং কবিতা লিখছেন, সেই সময়ে প্রগতিতে বেরোচ্ছে বা অন্যান্য সব জায়গায় তার লেখা বেরোচ্ছে, সেই সময় তার হঠাৎ মনে হয়েছিল যে আচ্ছা, আমি যেভাবে পড়াচ্ছি, আমি যেভাবে লিখছি, মানুষ কি ঠিক সেভাবে আমার কবিতা নিচ্ছে না? তার মধ্যে একটা কোথাও যেন একটা সংশয় যে কাজ করেনি তা নয় সেই সময়ে। কারণ 23 বছর পরে এই পাণ্ডুলিপি পড়েছিল, রূপসী বাংলার পাণ্ডুলিপি 23 বছর পড়ে থাকলো। কেন পড়ে থাকলো? নিশ্চয়ই তার চাহিদাটা তৈরি হয়নি, কেউ চাননি, পাঠক চাননি, প্রকাশক চাননি, তা নইলে কেন পড়েছিল? কিন্তু একটা কথা ঠিক, যে জীবনানন্দ কিন্তু প্রথম থেকেই যে কথাটা বারবার বলতে চেয়েছিলেন, কবিতার মধ্যে দিয়ে বলেছিলেন, তোমরা যেখানে সাধ চলে যাও, আমি এই বাংলার পরে রয়ে যাব, দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে, দেখিব খয়েরি ডানা শালিখের সন্ধ্যায় হিম হয়ে আসা, ধবল লোবের নিচে হলুদ ঠ্যাং, ঘাসে অন্ধকারে নেচে চলে একবার দুইবার, তারপর হঠাৎ তাহারে বনের হিজল গাছ ডাক দিয়ে নিয়ে যায় হৃদয়ের পাশে। অর্থাৎ জীবনানন্দ দাশ কিন্তু তার এই যে এত অপ্রাপ্তি, তার মধ্যে যে বেদনা, তার যে অভিমান, সে অভিমান থেকে তিনি কিন্তু তখনো পর্যন্ত অন্য কোথাও চলে যাবেন, অন্য কিছু করবেন, এমন ভাবনাটা তার মধ্যে হয়নি। তিনি কিন্তু তখনো পর্যন্ত ভাবছেন যে আমি এই বাংলাকে ভালোবেসে বাংলার কাছেই থাকবো, বাংলা নিয়েই থাকবো। আমি স্যারকে জিজ্ঞেস করব, কেন এই বাংলাকে ভালোবাসলেন? অর্থাৎ যে বাংলার কথা তিনি বলবার চেষ্টা করছেন বারবার, অর্থাৎ অবিভক্ত বঙ্গদেশ, তার যে প্রত্যক্ষ ইন্দ্রিয় প্রত্যক্ষ যে বঙ্গদেশ, অবিভক্ত বঙ্গদেশ,
স্যার তার জন্ম তো এই অবিভক্ত বঙ্গদেশেই, এবং তিনিও হয়তো অনেকটাই সেই বঙ্গদেশের পরিচয় পেয়েছিলেন। আপনার শৈশব, আপনার ছোটবেলা, এইগুলো নিয়ে যদি একটু বলেন যে জীবনানন্দ কেন এইগুলোকে একটু একটু করে তার সাহিত্যের সঙ্গে, তার কবিতার সঙ্গে মেলানোর চেষ্টা করছেন, মানে এই উপমা, এই রূপক ব্যবহারের ক্ষেত্রে সেই সময়ের যে নিসর্গ, সেই সময়ে তার চারপাশে দেখা যে আকাশ, শিশির পড়া, সন্ধ্যার প্রদীপ, এইগুলো বা ধানের গোলা, এগুলো কেন এইভাবে তার কবিতায় এলো, অর্থাৎ তিনি কেন এইভাবে ভাবছেন? স্যার একটু বলুন, আপনার শৈশবটাও তো একটা সময় এইগুলো দেখতে দেখতে বড় হয়ে ওঠা আপনার, তা আপনার মনে হয় না যে এগুলো আপনিও দেখেছেন, আপনার নিজের চোখে দেখা জগৎ? একটু যদি বলেন স্যার। ডক্টর ভৌমিক, আমি কথাটাকে একটু অন্যভাবে বলতে চাইছি। প্রথমত আপনার বক্তব্যের প্রথম অংশটা যেটা, সেটা নিয়ে একটু খুব সংক্ষেপে, অতিশয় সংক্ষেপে আমি একটি কথা বলতে চাইছি যে হ্যাঁ, এটা ঠিক, আপনি আগেও বলেছেন একটু আগে শুরুতে, যে জীবনানন্দ তো জীবনের যুদ্ধে লিপ্ত ছিলেন এবং নানা রকম কাজ করার চেষ্টা করেছেন। এক ধরনের অনিশ্চয়তা বোধ সেই সময়কার যে অর্থনৈতিক পরিবেশ ছিল ঔপনিবেশিক বাংলায়, সেটা থেকে তিনি মুক্ত ছিলেন না। আমি সেই সঙ্গে এটা, এই একটা লড়াই তো তার ভেতরে ছিলই। কিন্তু সেই আরেকটা জিনিস হচ্ছে যে আমি কথাটা একটু এইভাবে বলতে চাইছি, যে মানুষটি ইংরেজি সাহিত্যের অধ্যাপনা করে, যে মানুষটি একজন পারিবারিক মানুষ, পরিবারের দায় দায়িত্ব তাকে মানতে হয়, মেনে চলতে হয়। আর মনে রাখা দরকার, বরিশালের যে বাড়িতে তার জন্ম হয়েছিল, তার ঠাকুরদা থেকে তার বাবা সবারই পরিচয় ইতিমধ্যে আমরা জেনে গেছি, ব্রাহ্ম পরিবারের মানুষ এবং একটা অত্যন্ত আদর্শবান নীতিনিষ্ঠ পরিবার। তো সেই পরিবারে তিনি কিছু মূল্যবোধ সঙ্গে নিয়েই জন্মেছিলেন, তার সঙ্গে যুক্ত হয়েছিল, সম্পৃক্ত হয়েছিল তার নিজস্ব কিছু ভাবনার প্যাটার্ন বলবো, ভাবনার প্রকরণ তার মনের মধ্যে, তার মনস্তত্ত্বের নানা বিভঙ্গ। এখন এগুলো তো আছেই, প্রত্যেক কবির ক্ষেত্রেই হয়তো আছে। তা আমি যেটা বলতে চাইছি শুরুতেই, যে মানুষটি ইংরেজি সাহিত্যের বা যে কোনো সাহিত্যের অধ্যাপনা করে, যে মানুষটি বাজারে যায়, যে মানুষটি নিজের জীবিকাকে একটা নিশ্চিত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেই একই মানুষ কিন্তু কবিতা লেখে না। সে অন্য কেউ, সে অন্য আরেকজন মানুষ। আপনি যে কবিতাটা এইমাত্র পড়ে শোনালেন, আশ্চর্য, আমি পাতা উল্টে আমি ঠিক এই জায়গাটাতেই ছিলাম। তোমরা যেখানে সাথ চলে যাও, আমি এই বাংলার পারে রয়ে যাব। এই যে রূপসী বাংলার, এটা হয়তো তার প্রতিটি কবিতার বই নিয়েই আলাদা আলোচনা করা যায়, যেটা আজকে আমাদের পক্ষে সম্ভব হবে না। কিন্তু এই যে বাংলা, যে বাংলার কথা আপনি বলছেন, সেই বাংলা কিন্তু কেবলমাত্র ভূগোলের বাংলা নয়, কেবল ঔপনিবেশিক বাংলা নয়, অবশ্যই ঔপনিবেশিক বাংলা, কিন্তু তার চেয়েও বেশি কিছু। যদি আমরা রূপসী বাংলা আমরা যারাই পড়েছি, আমাদের মনে হয় একটা স্বপ্ন তিনি দেখছেন, এবং কিন্তু স্বপ্নের সঙ্গে স্বপ্নভঙ্গ জনিত যে রক্তাক্ততা, সেই রক্তাক্ততাও তাকে বিদ্ধ করছে। কিছু কিছু পংক্তি আছে এমন, যেটা থেকে আমি আমার একটা বইতে আমি উল্লেখ করেছিলাম, ওই জীবনানন্দ বিষয়ক বইতেই, যে দেশবন্ধুর মৃত্যু হয়েছে কিছুদিন আগে। আমরা সবাই জানি হঠাৎ করে আচমকা তিনি তিনি চলে গেলেন। বাংলার ক্ষতি হলো খুব বেশি, বাঙালির ক্ষতি হলো তারও চেয়েও বেশি। তো এই ব্যাপারগুলো হয়তো জীবনানন্দকে ভীষণভাবে বিদ্ধ করেছিল। রূপসী বাংলার পেছনে সেই মানুষটা আছে, একটা স্বপ্নের বাংলা, রূপসী বাংলা, যে বাংলাকে আমরা খুঁজে পাচ্ছি না, আমরা ধরে রাখতে পারছি না। মনে রাখবেন, এটা খুব লক্ষণীয় বিষয়, রূপসী বাংলা তিনি যে ডিকশনে লিখেছেন, যে ভাষা ভঙ্গি তিনি ব্যবহার করেছেন, চেতনার যে বিশেষ ধরন তিনি ব্যবহার করেছেন, নান্দনিকতার যে অভিব্যক্তি সেখানে দেখেছি, এই রকমটি আর জীবনানন্দ আর পরে কখনো তিনি ব্যবহার করেননি। এবং আপনারা সবাই জানেন যে রূপসী বাংলা যখন পরে তার ভাইয়ের চেষ্টায় প্রকাশিত হলো, তখন জীবনানন্দের একটা কিছু গদ্যাংশ ব্যবহার করেছিলেন প্রকাশক, যে একটা বিশেষ সময়ের একটা বিশেষ ভাবাবেগ। এই বিশেষ সময়ের বিশেষ ভাবাবেগ কি, এটা আমরা আজকে অনুমানও করতে পারবো না, কারণ আমাদের
কেউ কিছু মনে করবেন না, বিশেষ করে যারা শুনছেন। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমরা সবচেয়ে বেশি কম বুঝি কিন্তু আমাদের নিজেদেরই। আমাদের বাঙালি সত্তার প্রতি আমাদের যে দায় আছে, এটা আমরা অন্তত 2020 সালের বাঙালি ঠিক মতো আদৌ উপলব্ধি করি কিনা আমার নানা কারণে ঘোর সন্দেহ আছে। আমি কথাটাকে অবশ্য প্রসারিত করব না, কিন্তু আমরা সেই বাঙালি নন। জীবনানন্দ দাশ কোনো মতেই নন। তিনি একটা স্বপ্ন দেখতেন, যে স্বপ্ন মূর্ত হয়ে উঠেছিল। মানুষটা কথা বলতেন না বেশি, আমরা সবাই জানি জীবনানন্দ সম্পর্কে, কিন্তু মনে মনে যে স্বপ্নকে লালন করতেন তিনি, তার একটা মানবী প্রতিরূপ তিনি হয়তো দেশবন্ধুর মধ্যে দেখেছেন। আর দেশবন্ধুর অকাল প্রয়াণে সেই বাংলাকেই তিনি হারিয়ে ফেললেন। এটার মধ্যে আরো নানা স্তর আছে। একটা কবিতা শুধু কখনো এক স্তরের হয় না। যে স্তরে আমরা দেখছি কোন কবিতা পরিক্রমা করছে, তার ভেতরে আরো অনেক স্তর আছে, স্বর আছে। আমি সেটাকে বলি স্বর এবং স্বরান্তর আছে একটি সার্থক কবিতার বয়ানে, পাঠকৃতিতে, একটি টেক্সটে। এই স্বর এবং স্বরান্তরের মধ্যে আমরা বিশেষ করে আমরা যারা একটু অধ্যাপনা করি আর কি, আমরা এইসব বলে ছাত্রছাত্রীদের একটু ঘাবড়েও দিই হয়তো। এই দেখ, এর মধ্যে মৃত্যু চেতনা আছে, এর মধ্যে প্রকৃতি চেতনা আছে, এর মধ্যে জীবন চেতনা আছে। কেন এইগুলো কি সত্যি সত্যি আলাদাভাবে ভাগ করে দেখা যায় না? সব মিলেমিশে থাকে, সব মিলেমিশে থাকে। কিন্তু আমরা আমাদের বোঝাবার সুবিধের জন্য শ্রেণীকক্ষে কিছু বাস্তবতা আছে, সেটার জন্য আমরা এই কথাগুলো বলে থাকি। কিন্তু আমার পরামর্শ হবে, এখানে জানি না কোনো ছাত্রছাত্রী আজকাল এটা শুনবে কিনা, তারা হয়তো অন্য কাজে বেশি ব্যস্ত এই মুহূর্তে। যারা শুনছেন তারা একটু বয়স্ক, হয়তো বাংলা সাহিত্যের অধ্যাপক বা অধ্যাপিকা বা অন্যরাও হতে পারেন, যে তারা এটা নিশ্চয়ই স্বীকার করবেন যে আপনাদের মতো করে আপনারা যারা শুনছেন এবং দেখছেন, আপনাদের অর্থাৎ আমাদের যে উত্তর প্রজন্ম কবিতা টবিতা নিয়ে খুব মাথা ঘামায় কি? জীবনানন্দের নাম তারা শুনেছে, কিন্তু জীবনানন্দ কেন কি লিখেছেন এটা নিয়ে তাদের মাথা ব্যথার কোনো আদৌ দরকার আছে কিনা সেটা কি তারা উপলব্ধি করে না। ফলে হয় কি, কবিতাকে বুঝতে হয় কিন্তু বারবার পড়ে। যতবার পড়বো ততবারই কবিতা তত বেশি করে আমাদের কাছে নিজেকে উন্মুক্ত করবে। না হলে কবিতা কিন্তু ভীষণ অভিমানী, সে নিজেকে অত সহজে উন্মুক্ত করে না। জীবনানন্দের কবিতা তো আরো করে না। তো যে আপনি যে কথাগুলো বলছিলেন ডক্টর ভৌমিক, আমি সেই প্রসঙ্গে একটু ফিরে আসি, যে জীবনানন্দ নিজেকে এতবার ভেঙেছেন। ভাবুন তো। আচ্ছা, ঝরা পালক না হয় বুঝলাম, সে তো একেবারে প্রথম দিকের রচনা, তার মধ্যে নজরুলও আছেন, মোহিতলালও আছেন খানিকটা, এমনকি খুঁজলে যতীন্দ্রনাথ সেনগুপ্তকেও পাওয়া যেতে পারে, এরকম। এটা স্বাভাবিক। কিন্তু তারপরে যখন তিনি ওই যে কেউ যাহা বলে নাই আমি সেই বাণী বয়ে আনি, একটু আগে যে শোনালাম আমি, ধূসর পাণ্ডুলিপির পর্যায়ে এসে জীবনানন্দ নিজেকে খুঁজে পেলেন এবং তারপর তার পেছন ফিরে তাকাননি। কিন্তু ধূসর পাণ্ডুলিপির মতো তিনি বনলতা সেন লেখেননি, একই কলমে তিনি মহাপৃথিবী লেখেননি। মহাপৃথিবী থেকে যখন 7টি তারার তিমিরে তার উত্তরণ ঘটলো, তখন সেখানেও আরেক জীবনানন্দ, এক কবি জীবনানন্দ তো নন। এই যে কবি সত্তার এই যে বিবর্তন, সূক্ষ্ম বিবর্তন, এবং এই সূক্ষ্ম বিবর্তনটা এক সময় খুব চোখে পড়ার মতো হয়। এটাকে আমরা যত উপলব্ধি করতে পারবো ততই কিন্তু জীবনানন্দের কবিতা আমাদের কাছে নিজেকে মেলে ধরবে। এটা বেশ অধ্যবসায়ের কাজ, আর তার চেয়ে বেশি দরকার হচ্ছে অখণ্ড মনোযোগের বিষয়। এইরকমই আমার মনে হয়। ঠিক ঠিক স্যার। আসলে আপনি একটু আগে বলছিলেন যে বাংলাকে উনি যেভাবে দেখেছেন বা বাংলা যেভাবে হারিয়ে যাচ্ছিল, ওই ঝরা পালকে যখন দেশবন্ধুর প্রয়াণে বোধহয় সম্ভবত কবিতাটি তখন প্রকাশিত হয়েছিল। আসলে হ্যাঁ, সেই সময় 2-এর দশক মানে হচ্ছে একটা আশাভঙ্গের যুগ। অর্থাৎ সেই সময় একই সঙ্গে স্বাধীনতা আন্দোলনটুকু বাদ যদি আমি দিই, এক মানুষের সঙ্গে একজোট হয়ে স্বাধীনতা আন্দোলন করছে, এটা যেমন একটা চিত্র, তার পাশাপাশি একটা নৈরাশ্য, মানুষে ব্যবধান, বিশ্বাসহীনতা, অস্তিত্বের সংগ্রাম, এগুলো হয়তো খুব প্রত্যক্ষভাবে সকলের চোখে আসেনি। জীবনানন্দ কবি বলেই হয়তো তার কাছে এইগুলো ধরা পড়েছিল, এবং একটা গভীর শূন্যতা তিনি উপলব্ধি করেছিলেন। এবং
একটা আশ্রয় পাবার জন্য যেন মানুষ ওপরের দিকে দুহাত তুলে দাঁড়িয়েছিল, কিন্তু কোনো আশ্রয় না পেয়ে মুখ থুবড়ে পড়েছিল মাটিতে। তাই জীবনানন্দের হয়তো মনে হয়েছিল কোনো এক সময় যে রবীন্দ্রনাথ তার কবিতার মধ্যে যে মাধুর্য এবং লালিত্য আনছেন, এই মাধুর্য এবং লালিত্যটা বোধহয় এখন আমাদের কাম্য নয় কবিতায় আসা। লিখছেন, জানু ভেঙে পড়ে গেলে হাত কিছুক্ষণ আশাশীল হয়ে কিছু চায়, কিছু খোঁজে, এছাড়া আকাশ আর নেই। কিংবা এই কবিতাটা, সে সে পাখির মতো স্থির হয়ে বাঁধে নাই নীড়, তাহার পাখায় শুধু লেগে আছে তীর, অস্থিরতা অধীর অন্তর তারে করিয়াছে অস্থির অধীর, তাহারই হৃদয় তারে দিয়াছে ব্যাধের মতন ব্যথা। ফলে বোঝা যাচ্ছে যে রবীন্দ্রনাথের সময়ের যে পৃথিবী, রবীন্দ্রনাথ যে পৃথিবীটা নির্মাণ করতে চাইছিলেন, সেখান থেকে জীবনানন্দ একেবারে সরে গিয়ে অন্য আরেকটা পৃথিবী তৈরি করতে চাইছেন, এবং সেই পৃথিবী ঈশ্বরের তৈরি পৃথিবী নয়, ঈশ্বরের তৈরি পৃথিবী নয়। রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রানুসারী কবি যারা রবীন্দ্রনাথকে নিয়ে মত্ত, সেই সময়ে তাদেরকে তিনি বোধ কবিতাটা লিখে বুঝিয়ে দিলেন যে আমার পৃথিবীটা একটু আলাদা, সেখানে রূপ ঝরে যায়, তবু যারা করে সৌন্দর্যের বৃথা আয়োজন, যে যৌবন ছিঁড়ে ফেড়ে যায়, যারা ভয় পায় আয়নায় তার ছবি দেখে, শরীরের ঘুণ রাখে ঢেকে, ব্যর্থতা লুকায়ে রাখে বুকে, দিন যায় যাহাদের অসাধে অসুখে, দেখিতেছিলাম সেই সুন্দরীর মুখ, চোখে ঠোঁটে অসুবিধা, ভিতরে অসুখ। লক্ষ্য করলে দেখা যাবে আসলে এই সময় জীবনানন্দ কিন্তু, আমরা সিগমন্ড ফ্রয়েড তার চেতন অবচেতন নির্গান মনের স্তর, এগুলো নিয়ে আমরা সেই সব সিগমন্ড ফ্রয়েডের চিন্তা, তার ভাবনা, সেগুলো নিয়ে তার লিবিডো ইনস্টিংক্ট ইত্যাদি নিয়ে আমরা পরে অনেক আলোচনা করেছি। কিন্তু জীবনানন্দ যে সময়ে বলছেন যে এই নির্গান মনের স্তরের কথা তার বোধে আসছে, তিনি বোধ কবিতায় যখন বলেন যে মাথার ভিতরে স্বপ্ন নয়, প্রেম নয়, কোনো এক বোধ কাজ করে, আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি। তাহলে সব দেবতারা যে বিশ্ব তৈরি করেছেন সে বিশ্ব নয়, আমার প্রাণের মধ্যে যে দেবতা বাস করছেন, আমি সেই দেবতাকে নিয়ে আমার পৃথিবী নির্মাণ করতে চাই। এই যে ভাবনা, এই ভাবনাটা আমি স্যারের কাছে যাব, আপনার লেখার মধ্যেও সেই কথা আমি পেয়েছি। আপনি সেই লেখায় বলছেন জীবনানন্দের কবিতায় আছে সময় আর পরিসরের যুগলবন্দি অস্তিত্ব। এই সময় আর পরিসরের যুগলবন্দি অস্তিত্ব, এটা জীবনানন্দকে নির্মাণ করবার চেষ্টা করছেন সেই সময়। আমি এই বিষয়ে আপনার কাছে স্যার একটু জানতে চাই, আপনি যদি একটু বলেন। এই যে টাইম এবং স্পেস কন্টিনিউয়াম, সময় মহাবিশ্ব লোকের ইশারার থেকে সময় চেতনা বলছেন তিনি। কবিতার কথা নামেতেই একটা মাত্র প্রবন্ধের বই আপনারা সবাই জানেন, এবং সেইখানে কিছু কিছু কথা আছে আমরা শুনতে শুনতে পড়তে পড়তে মুখস্থের মতো হয়ে গেছে। যে কবিতার অস্থির ভিতর থাকবে কি কালো জ্ঞান, আর মর্মে থাকবে কি ইতিহাস চেতনা। কালো জ্ঞান, ইতিহাস মানে পরিসর ছাড়া, সোশিয়াল স্পেস ছাড়া, সামাজিক পরিসর ছাড়া তো আর ইতিহাস হয় না। তো পরিসর এবং সময়ের মধ্যে একটা টানাপোড়েন চলে। একজন সাধারণ মানুষ সে বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো এসব নিয়ে মাথা ঘামায় না, কিন্তু একজন কবিকে, একজন শিল্পীকে, একজন সংবেদনশীল গল্পকারকে বা কথাকারকে এসব নিয়ে ভাবতেই হয়। এবং জীবনানন্দ নিরন্তর নিরবচ্ছিন্ন ভাবে এটা নিয়ে ভেবে গেছেন, আর ভেবেছেন বলেই যে সময় তার কাছে প্রতিভাত হচ্ছে, যে পরিসর তার কাছে ধরা দিচ্ছে। মনে রাখতে হবে এটা একটা ঔপনিবেশিক কাল, কিন্তু সেই ঔপনিবেশিক কালে অনেক ধরনের জটিলতা আছে। আমাদের মগজ অনেক সময়ে ঠিক মতো সক্রিয় থাকে না, সে একটা অন্য বিষয়, আমি তার মধ্যে ঢুকতে চাই না। ফ্রয়েডের কথা আমি আনছি না একেবারে, এখানে আরো অন্য প্রসঙ্গও আছে থাকার মতন। বিশেষ করে আমি সত্তার প্রসঙ্গ আনতে চাইছি, অস্তিত্বের প্রসঙ্গ আনতে চাইছি, অস্তিত্ববাদীদের মতন করে নয়।
কিন্তু জীবনানন্দের মধ্যে একটা অস্তিত্ব বোধকে চিরকালই আচ্ছন্ন নয়, কথাটা শব্দটা ঠিক হলো না, আবৃত করে রাখতো অনেক সময়, আড়াল করে রাখতো অনেক সময় একটা অনস্তিত্বের বোধ। এবং অস্তিত্ব এবং অনস্তিত্বের এই যে দ্বিরালাপ, এটা তার কবিতার মধ্যে নানাভাবে সব প্রকাশ পেয়েছে। আর মনে রাখতে হবে, জীবনানন্দের মতো কবি বেশিরভাগই তো সার্থক কবিতা লিখেছেন, এবং যেখানে তার কবিতায় সার্থক শাব্দিক অভিব্যক্তি আছে, সেইখানে লক্ষ্য করে দেখবেন প্রতিটি শব্দই নিছক শব্দ নয়, প্রতিটি শব্দই আসলে তাৎপর্যবহ চিহ্ন। অর্থাৎ চিহ্ন ছাড়া তো কবিতার ভাষা হয় না। তিনি নিজেই এই কবিতার ভাষা আবিষ্কার করেছিলেন, যে আপাতভাবে একটা বিবরণ দেয় বটে, কিন্তু সেই বিবরণ কোনো পরিচিত বস্তু সম্বন্ধ যুক্ত, এটাও জীবনানন্দের শব্দ, আপনারা সবাই চেনেন, জানেন সেটা, যে পরিচিত বস্তু সম্বন্ধ যুক্ত যে জীবন এবং জগৎ, সেটা নয়, সেটা একটা অন্য কিছু, যেটা ঠিকানা অন্য জায়গায়। দেখুন, জীবনানন্দের একটা কবিতার কিছু অংশ আমি আপনাদের শোনাবো। নিরালোক নামে কবিতাটা বিখ্যাত, সেটা মহাপৃথিবীতে আছে, আপনারা জানেন। একবার নক্ষত্রের দিকে চাই, শুরুটা শুধু, এর বেশি আমি পড়বো না। একবার নক্ষত্রের দিকে চাই, একবার প্রান্তরের দিকে আমি অনিমিখে, ধানের ক্ষেতের গন্ধ মুছে গেছে কবে জীবনের থেকে, যেন প্রান্তরের মতন নীরবে বিচ্ছিন্ন খড়ের বোঝা বুকে নিয়ে ঘুম পায় তার, নক্ষত্রেরা বাতি জেলে 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 নিভে গেলে নিভে গেলে বলে তারে জাগায় আবার, জাগায় আবার। বিক্ষত খড়ের বোঝা বুকে নিয়ে ঘুম পায় তার, ঘুম পায় তার। যারা একটু ইংরেজি কবিতার খবর রাখেন তারা জানেন, এই যে রিপিটিশন, এই যে এটা বিশেষ বিশেষ শব্দবন্ধের বা বাক্যবন্ধের এই যে পুনরাবৃত্তি, এটা কিন্তু আপনি একটু আগে ইয়েটস এর কথা বলেছেন, একটু আগে এলিয়টের কথা বলেছেন, এজরা পাউন্ডের কথা বলেছেন। এই তিনজন কবি, এর বাইরেও হয়তো আছেন, এই হ্যাঁ, বিশেষ করে ফরাসি কবি পল এলুয়ার, যিনি পরাবাস্তববাদী কবি ছিলেন, তার কবিতাতেও, লুই আরাগর কবি আরেকজন পরাবাস্তববাদী কবি, তার কবিতার মধ্যেও কিন্তু এই ধরনের, ওইটা হয়তো সেই সময়ের একটা প্যাটার্ন ছিল, একটা ভার্বেল প্যাটার্ন। কারণ শব্দ দিয়ে কবিতা লেখেন তো তারা, শব্দকে তো চিহ্ন করে তুলতে হবে, এবং চিহ্ন করার নানা ধরন। আর আরেকটি কথা বলবো, যে কবিতার শব্দ তো ভারী রহস্যময় না, সে আপাতভাবে যা বলছে আসলে কিন্তু সে আদৌ তা বলছে না। আর আরেকটা কথা আছে জীবনানন্দের, আমি জীবনানন্দ পরাবাস্তব নিয়ে আলোচনায় উল্লেখ করেছিলাম যে জীবনানন্দ অনেক শব্দকে আদিকল্প, আর্কেটাইপ হিসেবে ব্যবহার করেছেন। 1936 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে আর্কিটাইপাল প্যাটার্নস ইন পোয়েট্রি নামে একটা ভারী চমৎকার বই বেরিয়েছিল। তো সেই বইটা যদি আমরা একটু পড়ি তাহলেই দেখবো যে আমরা জীবনানন্দকে বোঝার একটা হদিশ বোধহয় তার মধ্যে পেয়ে যাচ্ছি। এই যে নক্ষত্র বারে বারে ফিরে আসছে তার কবিতায়, বারে বারে ফিরে আসছে ঘাস, বারে বারে ফিরে আসছে আকাশ, আকাশের ওপারে আকাশ, মনে পড়ে সেই পংক্তিটা? এই আকাশের ওপারে আকাশ, এই সমস্ত রহস্যময় শব্দ বন্ধ তিনি নির্মাণ করছেন। কেন নির্মাণ হচ্ছে এরকম? কারণ এই শব্দগুলো আপাতভাবে যেসব যা বোঝাচ্ছে আসলে কিন্তু তা একেবারেই বোঝাচ্ছে না। এটা আদিকল্পেরই ধরন, আর্কেটাইপেরই ধরন। নক্ষত্র মানে শুধু নক্ষত্র নয়, ঘাস মানে শুধু ঘাস নয়, অন্য কিছু। এবং এরকম আদিকল্প অনেক আছে, বলতে গেলে অনেক সময় লাগবে। কিন্তু আমি শুধু এইটুকু বলতে চাইছি যে জীবনানন্দ এই যে বিশেষ করে রূপসী বাংলায় শুরু করলেন এটা, এবং তারপর মহাপৃথিবীতে বেশ কিছু, এবং 7টি তারার তিমির অবধি অব্যাহত রইল, তা বেলা বেলা কাল বেলাতে একটুখানি পাল্টে গেল, সেটা আপাতত থাক আলোচনাটা। কিন্তু কথা হচ্ছে যে জীবনানন্দ, যে আপনি একটু আগে যেটা বলছিলেন আর কি, যে জীবন এবং জগতের সঙ্গে তার এনকাউন্টার হচ্ছিল প্রতি মুহূর্তে, যেটা একেবারেই তার পছন্দসই নয়। তো তিনি কি করবেন? তার মতন নিভৃতিচারী এক কবি,
তিনি নিজের মধ্যে যেন একটা সুড়ঙ্গ খুঁড়ে তিনি পথ করে নিচ্ছেন। সেই করে নিচ্ছেন যে নিজের ভেতরে যে এই যে তিনি সুড়ঙ্গ তৈরি করছেন, সেটা কিন্তু অন্ধকারে যাওয়ার জন্য নয়, আলোর দিকে যাওয়ার জন্য। তবে কবির মতো করে, কোন অধ্যাপকের মতো করে নয়, কোন জীবন যুদ্ধে ক্লান্ত বিপর্যস্ত এক যে পারিবারিক মানুষের মতো করে নয়, তার মতো করে। সেটা যে কিরকম, সেটা কি পুরোটা আমরা বুঝেছি জানি না। ওই ওই যে বলছিলাম অস্তিত্ব এবং অনস্তিত্বের প্রসঙ্গ, এটা খুব ভালো। এই প্রসঙ্গে আমি যাব না, আমি জাস্ট একটু ছুঁয়ে যাচ্ছি যে তার সুতীর্থ বই পড়ুন, মাল্যবান পড়ুন, জলপাইহাটি পড়ুন, তাহলে এই আখ্যানগুলোর মধ্যে আপনারা সবাই লক্ষ্য করবেন ওই অস্তিত্ব এবং অনস্তিত্বের এক বিচিত্র সহাবস্থান। এটা তার কবিতাতেও আছে, আমার এরকম মনে হয়। ঠিকই স্যার, আপনি তো কবিতা অনেকগুলো কবিতা আপনি সংকলনও একটা করেছেন দেখছিলাম, নির্বাচিত কবিতা সম্পাদনা করেছেন, তার ভূমিকাও আপনি লিখেছেন, জীবনানন্দ দাশ নির্বাচিত কবিতা। এই নির্বাচিত কবিতার মধ্যে বেশ কিছু কবিতা আছে যেগুলো অন্যান্য যে সমস্ত সংকলনগুলো বেরিয়েছে জীবনানন্দের, তার মধ্যেও বেশ কিছু কবিতা যেগুলো বারবার মানে নিশ্চয়ই পাঠকের চাহিদা আছে, তারা পড়তে চান, তা নইলে সেই কবিতাগুলো তো সংকলিত হয় না। তো সেই হিসেবে 8 বছর আগের একদিন আমি এইরকম কয়েকটা কবিতার কথা একটু উল্লেখ করি যেগুলো পাঠক চাইছেন। 8 বছর আগের একদিন কবিতাটা খুব বেশি পাঠক চান এবং বিভিন্ন অনুষ্ঠানে আবৃত্তি করেন, বলেন। আর সেখানেও আমরা তো একটা দেখেছি যে ওই আত্মঘাতী যে মানুষটি যে তার নিজস্ব পৃথিবী নির্মাণ করতে না পেরে গলায় দড়ি দিয়ে মরেছে, এবং সে নিজেকে খুঁজে নেবার একটা চেষ্টা করেছিল যে আমি আমাকে খুঁজতে চাই, অন্য কোনো জায়গায় খুঁজতে চাই, আমি যে চেনা পরিসর, এই পরিসরে আমাকে যেভাবে পেয়েছি সেই পাওয়াটা আমার কাছে যথেষ্ট নয়, আমাকে নিজেকে পাবার জন্য বোধহয় আরেকটা জায়গায় গিয়ে আমাকে খুঁজতে হবে। এবং সেটা করতে গিয়ে তিনি নিজেই লিখছেন, কবি লিখছেন যে আত্মহননের পর জীবনানন্দ যখন লেখেন, কোনোদিন জাগিবে না আর, জাগিবার গাঢ় বেদনার, অবিরাম অবিরাম ভার সহিবে না আর। ওই যে পুনরাবৃত্তির কথা বললেন, শব্দের পুনরাবৃত্তি আপনি বললেন, এই যে অবিরাম অবিরাম ভার দুবার ব্যবহার করছেন জীবনানন্দ। এবং অদ্ভুত এই বোধের যন্ত্রণাটা যেন তার বেশিরভাগ কবিতার মধ্যে যেভাবে এসছে 8 বছর আগের একদিন কবিতাতেও তিনি একেবারে সেপারেট করে নিচ্ছেন, আলাদা করে নিচ্ছেন যে অন্যান্য পশু পাখি জীবজন্তু ইত্যাদির তুলনায় মানুষের বোধ এবং উপলব্ধিটা যে আলাদা, এটা মানুষকে আগে বুঝতে হবে। তাই তিনি মশাকে আলাদা করে দিচ্ছেন, পেঁচা, স্থবির ব্যাঙ, রক্ত ক্লেদ বসা মাছি, এদের কোনো বোধের যন্ত্রণা নেই, এটা বুঝতে হবে। হয়তো আমরা অনেক সময় অন্যান্য প্রাণীর সঙ্গে নিজেকে গুলিয়ে ফেলি, আমি যে একটা আলাদা মানুষ এবং আমার আলাদা অস্তিত্বের অনেকগুলো পরত রয়েছে, এটা একমাত্র মানুষ হিসেবেই আমি উপলব্ধি করতে পারি। এই ভাবনাটা তিনি বারবার করে কবিতার মধ্যে বলবার চেষ্টা করেছেন এবং উল্লেখ করেছেন যে জীবন ফড়িংয়ের দোয়েলের, মানুষের সাথে তার হয় না কো দেখা এই জেনে। অর্থাৎ ওই জীবন ও মানুষ কখনো ওই জীবনটা পাবে না বা ওই জীবন মানুষের নয়। তাহলে কি মৃত্যুই একমাত্র পথ? কবি নিজেই এই প্রশ্ন নিজের কাছে রেখেছেন। কিন্তু একটু আগে আপনি যে কথা বললেন যে তিমির বিলাস নয়, তিমির বিনাশের দিকে একজন কবি এগিয়ে যাচ্ছেন তার কবিতার পসরা নিয়ে, তার ভাবনার যে সম্পদ, সেই সম্পদকে নিয়ে তার নিজের পৃথিবী নির্মাণ করবেন বলে। এবং বলছেন এই কবিতার শেষে, আমিও তোমার মতো বুড়ো হব, বুড়ি চাঁদটারে করে দেব কালিদহে বেনজলে পার, আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়ার। তিমির বিলাস নয়, তিমির বিনাশের এই যে ভাবনা, অনেকেই জীবনানন্দের মধ্যে বলেন যে একটা মরবিডিটি এসেছে, মরবিড চেতনা এসেছে বা মৃত্যু ভাবনা তার মধ্যে এসেছে। কথাটা যে সত্যি নয়, যদি কবিতাটা পড়া যায় ভালো করে, তাহলে শেষ দিকটায় সেটা বারবার বোঝা যাচ্ছে এর মধ্যে এসেছে। আর আরেকটা কথা বলবো, এই আপনি বললেন যে ইংরেজি সাহিত্য থেকে তিনি এই পুনরাবৃত্তির যে ব্যাপারটা এটাকে নিয়ে এসছেন, আমি আপনার কাছে উল্লেখ করব এটা এডগার এলান পো। তার যে তিনি তো মূলত গল্পকার, কিন্তু এই গল্পকারের লেখা থেকেও জীবনানন্দ কিন্তু অনেক রসদ সেই সময় সংগ্রহ করেছিলেন। এবং তার বিখ্যাত একটি কবিতা এডগার এলান পোর টু হেলেন, আমি যেটা দেখছিলাম, সেই কবিতার সেকেন্ড যে স্ট্যান্ডা, সেখানে কিন্তু জীবনানন্দের বনলতা সেনের সঙ্গে অনেক মিল খুঁজে পাওয়া যায়। যেমন আমি উল্লেখ করি এখানে
thy Hackneyed, thy classical face, the glory that was Greece, the grand view that was Rome. এগুলোর সঙ্গে জীবনানন্দের ওই লাইনগুলোর অদ্ভুত মিল। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য ইত্যাদি। আমি বনলতা সেনের প্রসঙ্গটা আনলাম শুধু ওই কারণে, এর বাইরে কিছু নয়। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে এর আগেও আমরা সেই আলোচনায় ছিলাম যে এই বাংলাকে উনি আবার ফিরে আসতে চাইছেন, অর্থাৎ প্রচুর ভাড়ার শূন্য করে চলে যাওয়া। তার মানে কিন্তু চলে যাওয়া নয়, একটা শব্দের অর্থ কিন্তু সেই শব্দের যে ধ্রুপদী ভাবনায় আমরা এতদিন আটকে ছিলাম সেই ভাবনা নয়। মৃত্যু মানে শুধু মৃত্যু নয়, মৃত্যু মানে বোধহয় কোনো আরেকটা জায়গা থেকে আরেকটা সূত্রপাত, আরেকটা জায়গা থেকে শুরু হওয়া। আমি সেই জায়গায় আমি আসবো, অর্থাৎ ইদানিং খুব সেটা নিয়ে আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে জ্যাক দেরিদার যে বিনির্মাণ তত্ত্ব। এবং স্যার এটা নিয়ে দীর্ঘ গবেষণা করেছেন, তার একটি বইও আছে এটা নিয়ে। আমি এই বিনির্মাণ তত্ত্ব অর্থাৎ ডিকনস্ট্রাকশন যে থিওরি, সেটা জীবনানন্দের কবিতার ক্ষেত্রে কিভাবে কাজ করেছে, কেন আমার এই কথাটা মনে হলো, আমি একটু ব্যাখ্যা করি, তারপরে আমি এই জায়গাটায় আসবো। যেমন ধরা যাক একটি কবিতা, সেখানে একই সঙ্গে জীবনের কথা আসছে আর মৃত্যুর কথা আসছে। তাহলে জীবনের সমার্থক শব্দ কি মৃত্যু, কিংবা মৃত্যুর সমার্থক শব্দ কি জীবন? আমরা জীবন বলতে আমাদের ধারণায় যা বুঝি তার বাইরেও আরেকটা অর্থ নেতিবাচকতা রয়ে গেছে, সেটা হচ্ছে মৃত্যু। কিংবা উল্টো দিক থেকে মৃত্যু বলে আমরা যাকে জেনে এসেছি তা আসলে শেষ হয়ে যাওয়া নয়, তা জীবনের আরেকটা লক্ষণ। আমি একটা উদাহরণ দিই, যেমন ওই যে ওই কবিতাটা আবার আসিব ফিরে, ওই কবিতায় জীবনানন্দ দাশ যখন লিখছেন, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়। এই ডিঙা বাওয়া মানে জীবনের তরণী বা জীবনকে বয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ জীবনের প্রতীক, এটা যেমন দেখছি। আবার তার পাশাপাশি হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। এই খইয়ের ধান, এই যে রূপকল্প, এই রূপকল্পটা আমরা জানি মৃত্যুর পর যে নিয়ে যাওয়া হয় শবদেহ যখন, তখন এই খই ছড়ানো, তার মধ্যে হয়তো মৃতদেহ নিয়ে যাওয়ার বা শবদেহ নিয়ে যাওয়ার একটা রূপকল্প এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে এই যে দেরিদার যে বিনির্মাণ তত্ত্ব, সেখানে তিনি বলছেন যে তিনি মূলত দার্শনিক, স্যার বলবেন হয়তো এটা নিয়ে, তার যে ভাবনা যে আমরা প্রচলিত যে শব্দগুলো ব্যবহার করছি সেই শব্দগুলোর বহু গামিতা আছে, বহু মুখীনতা আছে, তার মধ্যে কোনো একটা অর্থকে আমরা স্পেসিফাই করে নিচ্ছি এবং ভাবছি আমরা জীবনে এই অর্থটাকে ক্রমাগত ব্যবহার করে যাব, কিন্তু এর বাইরে তার অন্যান্য অর্থগুলোকে আমি সরিয়ে রেখে দিচ্ছি। যদি আমি অন্য কোনো অর্থ নিয়ে আবার সেই শব্দটাকে প্রয়োগ করবার চেষ্টা করি, তাহলে জীবনের মানেটা হয়তো বদলে যাবে, জীবনকে হয়তো অন্যভাবে দেখা যাবে। তো এইভাবে যদি আমার মনে হয় যে যদি এই জীবনানন্দের কবিতাগুলো বা বোধের কবিতাটা যেমন মনে হয়, যখন জীবনানন্দ বলেন সব কাজ তুচ্ছ মনে হয়, পণ্ড মনে হয়, সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। এই শূন্য মানে আসলে কিন্তু শূন্য নয়, এই শূন্য মানে বোধহয় আবার কোনো একটা কিছু শুরু হচ্ছে। আমি সেইটা নিয়ে একটু স্যারের কাছে আসবো। স্যারের বইটিও আছে, সেই বইটি একেবারেই জ্যাক দেরিদার এই বিনির্মাণ তত্ত্ব নিয়ে তার চিন্তা ভাবনার একটি নির্যাস রয়েছে সেই বইটির মধ্যে। আপনি স্যার এই ব্যাপারটা নিয়ে আমাদের একটু বলুন, আমরা এটা আপনার কাছ থেকে একটু জানতে চাই। তার আগে সহেলি বোধহয় কিছু বলবে, আমি সহেলিকে প্রথমে বলি। হ্যাঁ, তুমি বলো, তারপরে আমি স্যারের কাছে আসছি। স্যার আমি এখানে কিছু প্রশ্ন এসেছে, আমি একটু প্রশ্নগুলো পড়ে নিই। আর যখন করো। স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়। জীবনানন্দের কবিতা বোধ, এই বোধ যার ভিতরে ঢুকে যায় তার কি স্বাভাবিক জীবন যাপন কিছুটা ব্যাহত হয় স্যার? হ্যাঁ, আমি একটু আগে একটু উল্টো ভাবে মানে একটুখানি এতে বলেছি, কথাটা প্রায় ঠিক এই প্রশ্নের উত্তর নয় যদিও, কিন্তু এটার কাছাকাছি যায়। এটা ঠিক যে এটা যার চেতনায় এই বোধ জন্ম নেয়, আমি জীবনানন্দের কথার পরে প্যারাফ্রেজ করছি না, করে লাভ নেই, তার সবাই সেটা জানেন। তো আমার নিজের উপলব্ধিটা এটাই মনে হয় আর কি,
যে বাস্তব জীবনে সবসময়ই আমাদের যে ধরনের নিয়মতান্ত্রিক জীবনের সঙ্গে নিয়ম কানুনের সঙ্গে আমাদের সবসময়ই একটা সংঘর্ষ হচ্ছে, সেইখানে আমরা আমাদের চেতনার উদ্দীপনের সব খবর রাখতে পারি না, আমরা নিজেরাই রাখতে পারি না। যিনি রাখতে পারেন তিনিই কবি। কথাটাকে এইখানে থামিয়ে দিয়ে কবিকে এটা নিয়ে অনেক কথা বলা যেতে পারে। কিছু তাত্ত্বিক আলোচনাও আছে, দার্শনিক আলোচনা আছে, দার্শনিক আলোচনাই তাত্ত্বিক আলোচনা শেষ অবধি। তবে যে প্রশ্ন করেছে না, সেই প্রশ্নের উত্তরে আমি এটাই বলতে চাইছি যে একজন কবি মনে রাখতে হবে যে একটা বোধ জন্মনে, সেই বোধটা যে কি যদি আমাকে কেউ জিজ্ঞেস করে আমি কখনোই সেটা উত্তর দিতে পারবো না। কারণ এটা জ্যামিতির মতন আমি ত্রিভুজ বা চতুর্ভুজ দিয়ে আয়তক্ষেত্র এঁকে আমি কিন্তু বুঝাতে পারবো না। এটা কারুর পক্ষে বোঝানো সম্ভব কিনা আমি জানি না। এই যে বোধ, সেটা চেতনার এত গভীরে জন্ম নেয় এবং চেতনা, তারপর অবচেতনা ইত্যাদি নানা রকম ভাগ, আমি তার মধ্যে যাচ্ছি না, বড় জটিল জিনিস। বরং সহজ করে বলার চেষ্টা করি যে একটু পুনরাবৃত্তি হয়ে যাবে আগের কথায়। আমি আবার বলছি ইচ্ছে করেই, যে মানুষটি অধ্যাপনা করে, যে মানুষটি বাজারে যায়, দোকানির সঙ্গে দর নিয়ে ঝগড়া করে, যে মানুষটি তার স্ত্রীর কাছে আসে, সন্তানের কাছে আসে, তাদের সঙ্গে ভালোবাসাও হয়, মাঝে মাঝে রাগারাগিও হয়, সেই মানুষটি কবিতা লেখে, আবার সেই মানুষটি নয়, সে এক আলাদা মানুষ। যখন সে কবিতা লেখে সে বোধের রাজ্যের মানুষ, সে নিজের ভেতরে নিজে ডুব দেয়। ডুব দেরে মন কালী বলে, হৃদি রত্নাকরের অগাধ জলে। আমি মোটেই শাক্ত নই, একেবারেই নই, কিন্তু আমার এই কথাটাকে আমি একটা মেটাফর হিসেবে নিচ্ছি। এই যে ব্যাপারটা, ওই হৃদি রত্নাকরের অগাধ জলে যে ডুব দিয়েছে, এই বোধটা যখন হয়, সেই লেখা যখন হয়ে গেল, তখন কিন্তু সে আবার সেই আগের সেই বাস্তব জগতের মানুষ। আমি অন্য একটা উদাহরণ দিচ্ছি সহেলি। সেটা হচ্ছে ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত রোমান্টিক কবি স্যামুয়েল টেলর কলরিজ। তার লেখা একটা অনেকগুলো বিখ্যাত কবিতার মধ্যে একটার কথা বলছি, কুবলা খান। এই কবিতাটা কিন্তু তিনি শেষ করে যেতে পারেননি, এবং উনি একটা ট্রেন্সের মধ্যে, অনেকে বলে ওপিয়াম খেয়েছিলেন, আফিং টাফিং খেয়েছিলেন, এবং এর মধ্যে একটা নেশা নেশা ভাব ছিল, এবং তারপরে লিখছেন। কবিতাটা যতটুকু লিখেছেন, ঠিক সেই সময় তার বাড়িতে কে এসে তাকে ডাকাডাকি শুরু করেছে, এই দরজা খোলো, আমি এসেছি, অমুক তমুক, ব্যাস শেষ। মানে প্রেরণা, ইন্সপিরেশন, এটা নিয়ে অবশ্য অনেক তর্ক বিতর্ক আছে, আমি তর্ক করবো না, তর্কর জায়গা এটা নয়, কিন্তু ইন্সপিরেশন শেষ, রোমান্টিক কবি তো, তার কবিতাও শেষ। অর্থাৎ যতক্ষণ তিনি কুবলা খান লিখছিলেন, স্যামুয়েল টেলর কলরিজ তিনি কিন্তু সেই মানুষটি, যে মানুষটি, সে কে স্যামুয়েল টেলর কলরিজ নিজেও জানতেন না। জীবনানন্দ যিনি কবিতা লিখেছেন, অজস্র কবিতা লিখেছেন, কবিতার বাইরে ছোট গল্প লিখেছেন, কিছু উপন্যাস শব্দটা আমি ব্যবহার করব না তার ক্ষেত্রে, আখ্যান লিখেছেন, সেই মানুষটি আর যিনি সিটি কলেজে কিংবা বিভিন্ন কলেজে, হাওড়ার কলেজে, গার্লস কলেজে পড়াতেন, এই মানুষটি এক মানুষ না। যিনি বাজারে গিয়ে কখনো দরদাম করতেন কিনা আমি জানি না, এটা একটা কথার কথা বললাম মাত্র। অর্থাৎ আমি অনেক সময় এইরকম একটা উত্তর আমি মাঝে মাঝে একজনকে দিয়েছিলাম। একজন আমার একটা সাক্ষাৎকার নিতে এসেছিল গত বছর বোধহয়। ওই আমার কিছু কবিতার বইটই আছে তো, নানা সময় এইসব করি টরি, তো আমাকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা আপনি তো প্রবন্ধ লেখেন এবং আপনি তো একজন মোটামুটি পরিচিত খুবই দুর্নামওয়ালা একজন অধ্যাপক, তো আপনি যখন কবিতা লেখেন তখন আপনি কি, সে এটা বলতে চেয়েছে, আপনার অধ্যাপক সত্তা আপনাকে কোনো অসুবিধা করে না তো? আমি তাকে বলতে পারতাম, দেখো হে, করে করে আমি যদি সবসময় অধ্যাপক হয়ে থাকি, মাস্টারি করতে থাকি, কবিতা আমার 10,000 কিলোমিটারের মধ্যেও থাকবে না। আমি যখন কবিতা লিখবো, যদি লিখি, এবং তাহলে আমার নিজের থেকে নিজে একটু সময় একটু ছুটি নিতেই হবে, তা না হলে কবিতা লেখা যাবে না। এবং তখন আমি তাকে বলেছিলাম, এটা বোধহয় কোথাও কোনো ছোট কাগজে বেরিয়েছে, যে মানুষটি কবিতা লেখে সে আমি না, অন্য কেউ, এরকম বলেছিলাম। তো ওই যে বোধ সম্পর্কে যে কথাটা, যিনি এই বোধ লিখেছেন তিনিই জানেন এই বোধ কি। আমরা যারা মনে করি এই বোধের মানে সব বুঝে গেছি, আমরা কিচ্ছু বুঝি না। আমরা যে কিছুই বুঝি না, এটা অনেক সময় আমরা এটাই বুঝি না।
ঠিক ঠিক। আচ্ছা, এবার কি বলবে সহেলি? হ্যাঁ ফাইনালি আর কিছু অনেকে comments এসেছে, আমি সবগুলো এমন সুন্দর আলোচনা যে কোথাও যাওয়ার সুযোগ নেই, এটা ডক্টর শ্যামলী লাহিড়ী মুখুর্জি ম্যাডাম বলছেন, অধ্যাপিকা। হ্যাঁ, বুঝেছি। আমি জানি ডক্টর শ্যামলীর হয়তো এতে খুব অসুবিধে হচ্ছে, এই জন্য আমি খুব দুঃখিত। নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে বাড়িতে, বাড়ির বাইরে। না এমন তো সে যাই না, হোক, আমি বলছেন এমন সুন্দর আলোচনা যে যাবার কোথাও যাবার সুযোগ নেই, মানে বুঝেছি, আলোচনাটা এটার জন্য একটু মজা করলাম, মজা করলাম। ঠিক হ্যাঁ, আছে ঠিক আছে ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। আসবো আলোচনায়, আমরা আলোচনায় আসি এবার। হ্যাঁ, হ্যাঁ নিশ্চয়। হ্যাঁ স্যার, আপনি বলছেন যে জীবনানন্দের আধুনিকতার সূচনা বিন্দু থেকেই আমূল বিনির্মাণ প্রবণ, এই কথাটা আপনি ব্যবহার করেছেন। তা আপনাকে আমি এই জায়গাটা বলবার আগে একটু মুখপাতটা একটু ছোট্ট করে বলি, যে তিনি নিজে কিন্তু বলছেন, জীবনানন্দ দাশ নিজেই কিন্তু বলছেন যে পৃথিবীর সমস্ত জল ছেড়ে দিয়ে এক নতুন জলের কল্পনা করা যায়, কিংবা পৃথিবীর সমস্ত দ্বীপ ছেড়ে দিয়ে এক নতুন প্রদীপের কল্পনা করা যায়, তাহলে পৃথিবীর এই দিন রাত্রি, মানুষ ও তার আকাঙ্ক্ষা এবং সৃষ্টির সমস্ত ধুলো, সমস্ত কঙ্কাল ও সমস্ত নক্ষত্রকে ছেড়ে দিয়ে এক নতুন ব্যবহারের কল্পনা করা যেতে পারে, যা কাব্য অথচ জীবনের সঙ্গে যার গোপনীয় সুড়ঙ্গ, লালিত সম্পূর্ণ সম্বন্ধের ধূসরতা ও নতুনতা। এই যে কথাটা, এই কথাটার মধ্যেই কিন্তু আপনি যে কথাটা বলছেন আমূল বিনির্মাণ প্রবণ, তার সূত্রটা বোধহয় নিহিত রয়েছে জীবনানন্দের নিজের কথাতেই, ওই এক নতুন প্রদেশে প্রবেশ, সেখানে উনি জীবনানন্দ বলছেন। আমি ওই জন্যই আপনার কাছে এইটাই বলতে চাইছি যে জীবনানন্দ তাহলে কি তার বোধ কবিতার মধ্যে দিয়ে, কিংবা 8 বছর আগের একদিন কবিতায় যে মানুষটা মারা গেছে সেই মানুষটার না পাওয়া এবং পাওয়া, এই জায়গাগুলোর মধ্যে দিয়ে কি আরেকজন মানুষ তৈরি করতে চাইছিলেন? বা প্রচলিত অর্থে আমরা যা বুঝি, উনি তো বলছেন প্রেম ছিল, শিশু ছিল, তবু সে দেখিল কোন ভূত, অর্থাৎ আমাদের যে আটপৌরে চাহিদাগুলো, আমাদের প্রতিদিনকার নিত্য নৈমিত্তিক যে চাহিদা, সেই চাহিদার অতিরিক্ত যেটা, সেটাই কি আসলে অন্য মানে জীবনের? সেটাই কি ডিকনস্ট্রাকশন, অর্থাৎ নতুন করে তৈরি করা জীবনের মানে কে? এইটা নিয়ে যদি স্যার একটু বলেন। আমি, কারণ আমাদের তো 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে, আমরা এইবারে আলোচনার শেষ দিকটায় চলে এসেছি আর কি। একটু আপনি দয়া করে যদি হ্যাঁ, একটু ঠিকই। আচ্ছা, কথা হচ্ছে যে আপনি এমন সময়টা বললেন, সেটা এই বিনির্মাণ নিয়ে 1 ঘন্টাতেও কিচ্ছু হবে না। কিচ্ছু ইনফ্যাক্ট হবে এটা না। না বললে আমি আমি জানবো যে আমি ফাঁকিবাজি করে যাচ্ছি। ঠিক কারণ এটা এমন একটা বিষয় যে যার অনেক দিক আছে। জাক দেরিদার প্রসঙ্গ ঠিক আছে, আনলাম, কিন্তু আনাটা বিপজ্জনক, কারণ আমি আরম্ভ করলে শেষ না করে তো উঠতে পারবো না। আমি বরং অন্যভাবে কথাটা বলি, যে আচ্ছা। এই যে বিনির্মাণ শব্দটা, ডিকনস্ট্রাকশনের বাংলা বিনির্মাণ করেছি আমি, বহু জায়গাতে করেছি। তারপরে রীতিমতো এটা নিয়মিতভাবেই আমার বিভিন্ন প্রবন্ধে এই শব্দটা আমি ব্যবহার করে থাকি। কারণ সত্যিকারের স্রষ্টা যিনি, তিনি এটা জানেন। একজন চট্টগ্রামের এক কবির কথা আমার মনে পড়ছে, বহু বছর আগে পড়া, 90-এর দশকের শেষের দিকে পড়েছিলাম। তো সে লিখেছিল, ভাঙন পিছনে থাক, সম্মুখে নির্মাণ। এই কথাটাই হচ্ছে বিনির্মাণের হয়তো প্রাণ। কেন, আমাদের যদি নতুন করে কিছু গড়তে হয়, তাহলে যেটা আমি পেয়েছি আমার হাতে, ইংরেজি করে বললে বলা যায় গিভেন সিচুয়েশন, অর্থাৎ যেটা যথাপ্রাপ্ত, একটু কঠিন বাংলা হবে, আমি নাচার, অর্থাৎ এটা না করলে হবে না, না বললে আমি বুঝাতে পারবো না, যে যা আমি পেয়েছি, আমি বলতে আমি না, কবি, লেখক, সবাই, পাঠক, এমনকি পাঠক যা পেয়েছেন সেটাতেই তিনি সন্তুষ্ট থাকবেন, নাকি সেখান থেকে তিনি একটা, ওই যে আপনি বলছিলেন একটু আগে জীবনানন্দের, এই প্রসঙ্গে একটা কথা বলেনি, শেষে ভুলে যাব, যে জীবনানন্দ কবিতার কথা, যে এটা কবিতার মতোই, প্রায় কবিতার মতোই দ্যুতিময় ভাষায় লিখেছেন। এবং আমি যে শব্দটা ব্যবহার করতে চাই, চিহ্নায়িত বাচনে লিখেছেন। প্রবন্ধ সাধারণত এরকম ভাবে লেখা হয় না, কিন্তু জীবনানন্দ তো এইগুলো না বললে তিনি যা বলতে চাইছেন বোঝানো যেত না। এবং এর মধ্যে আপনি ঠিকই ধরেছেন ডক্টর ভৌমিক, যে এর মধ্যে জীবনানন্দ
আমি যেটাকে ধরুন, বা আমার মতো আরো অনেকে যাকে বিনির্মাণ বলতে চাইছেন, সেই বিনির্মাণের মূল কথাটা আছে যে আমি এক নূতন প্রদেশে প্রবেশ করেছি। হোয়াট ইজ দ্যাট নূতন প্রদেশ? নূতন প্রদেশ মানে আমি একটা নতুন সম্ভাবনার পরিসরে আমি এসে গেছি। আসল কাজই তো তাই। যে কোনো টেক্সট, শুধু জীবনানন্দের কবিতা কেন, যে কোনো সার্থক বয়ান যেটা পাঠককে সঙ্গে নিয়ে যায়, পাঠককে পুনরাবিষ্কারে বারবার প্ররোচিত করে, সেইটাই আমাদের নতুন প্রদেশে নিয়ে যায়, নতুন পরিসরে নিয়ে যায়। অর্থাৎ কিনা আমি যদি আগে যা পেয়েছি সেটাকে যদি আমি বিনির্মাণ না করি, তাকে যদি আমি না ভাঙি, এই কথাটা পরশুদিনও একটা জায়গায় বলছিলাম। সেটা হচ্ছে যে সেটা আমি, যেহেতু এটা আপনারা যারা শুনছেন তারা তো আর পরশুদিনের ওটা শোনেননি, তাই বলা যেতেই পারে, বললে নিশ্চয়ই আপত্তি হবে না। যে সেটা হচ্ছে, আমি এইটাই বলতে, ওই বিনির্মাণের প্রসঙ্গই এসেছিল যে, এবং তখন আমি বলেছিলাম যে যে কোনো নতুন কিছুতে যদি আমি যেতে চাই, নতুন কিছুর আছে প্রয়োজন, সেই কবিতাটা, তো তাহলে আমাকে পুরনো থেকে আমাকে সরে আসতে হবে। আমূল সরে আসবো, না একটু সরে আসবো, না পুরোটাই সরে আসবো, না কিছুটা সরবো কিছুটা সরবো না, এটা ঠিক করার দায়িত্ব কিন্তু কবির, কথাকারের, শিল্পীর। আমরা শুধু সেটাকে লক্ষ্য করতে পারি, এবং আমরা এটাই লক্ষ্য করব যে তিনি তার হাতে যেটা ছিল, তার যে চেতনা, তার যে ধারণা, কনসেপ্ট অর্থে যে ধারণা ছিল, তার যে ভাবনা ছিল, তার যে অভিজ্ঞতা ছিল, এক্সপেরিয়েন্স, তার যে উপলব্ধি ছিল, সেইগুলোকে তিনি আগে ভেঙেছেন এবং ভাঙার পরে আবার নতুন করে গড়েছেন। তাই আমি এবার বলতে চাইছি যে বিনির্মাণ আসলে পুনর্নির্মাণ। তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ অমর ভালোবাসারই ধন। তোমায় নতুন করে পাবো বলে আমি যা ছিল পুরনো, সেই পুরনোকে সরিয়ে দিয়ে আমি নতুনের দিকে যাচ্ছি। জানি এই নতুনও একদিন নতুন থাকবে না, কোনো একটা বিন্দুতে এসে সেও পুরনো হয়ে যাবে। তাই তাকে নতুন করে আবার গড়তে হবে। এই প্রসঙ্গে আমি একটা কথা আপনাদের বলতে চাইছি যে জাক দেরিদার জীবনের যেটা প্রথম বই, অফ গ্রামেটোলজি, 1966 সালে বেরিয়েছিল, সেই অফ গ্রামাটোলজির একটা ভূমিকা লেখে বিখ্যাত হয়েছিলেন এক বিখ্যাত বাঙালি কন্যা, তার নাম সবাই জানেন, গায়ত্রী স্পিভক চক্রবর্তী। সেই শতাধিক পৃষ্ঠা ব্যাপ্ত সেই ভূমিকার একেবারে শেষ দিকে এই কথাটা ছিল, ইচ টেক্সট ইজ এ প্রিফেস টু দ্য নেক্সট। আমি আজকে যে বয়ান তৈরি করছি সেটা আসলে পরবর্তী কোনো বয়ানে যাওয়ার প্রাককথন, is a preface to the next. Each text is a preface to the next. আজকে যে কবিতা লেখা হচ্ছে সেটা পরবর্তী কোনো একটা কবিতার একটা প্রাককথন মাত্র, এবং এইভাবে তাদের মধ্যে একটা পরম্পরা তৈরি হয়। আবার ক্রমাগত যেটা আমি পেয়েছি, যেটা আমার ধারণায় এসেছে, যেটা আমার উপলব্ধিতে এসেছে, সেটাকে আমি ক্রমাগত ভাঙতে 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 তারপরে আমরা এগুতে পারি। কবিরা তো এগোবেনি, এবং কবিদের করে আঙ্গুল ধরে আমরা যারা পাঠক, আমরাও তাদের মতো এইভাবে ভাঙতে ভাঙতেই এগোবো। তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ, এই হবে গিয়ে আমাদের ধ্রুবপদ, আর কিচ্ছু না। এর নামই বিনির্মাণ। অতিশয় সংক্ষেপে এটা বললাম। মনে রাখবেন আমি যে কথাটা বললাম, শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি যদুক্তং গ্রন্থ কুটিভি, ওই যে বাকি অংশটা বললাম না, ব্রহ্মসত্য টত্তর দরকার নেই, আপনারা সবাই জানেন সেটা শঙ্করাচার্যের। তো আমি শ্লোকের অর্ধেক শ্লোক দিয়ে সেটা বললাম, যেটা কোটি কোটি গ্রন্থে বলা হয়েছে। ওটা একটা কথার কথা মাত্র, অর্থাৎ যেটা কয়েক ঘন্টা ধরে, কয়েক দিন ধরে বলা যেতে পারে, তার একটা অতিশয় একটি কিংবা 1.5টি বাক্যে আমি আপনাদের কাছে নিবেদন করলাম। এবং জীবনানন্দ এই জন্যই আমি তাকে বলেছি বিনির্মাণ প্রবণ কবি। বিনির্মাণ প্রবণ কবি, ঠিকই। ঠিক আছে স্যার, এইটা কিন্তু অনেকটা বড় একটা আলোচনার বিষয়, এবং আমার ইচ্ছে আছে যে আপনাকে এত সহজে ছাড়বো না। এটা নিয়ে একদিনকে একটা পুরো আলোচনা আমরা বিনির্মাণ তত্ত্ব নিয়েই করব, এবং জীবনানন্দের কবিতায় বিনির্মাণ তত্ত্ব কিভাবে কার্যকর হয়েছে এটা নিয়ে আমারও খুব উৎসাহ আছে, এবং আপনার মতো মানুষকে পেলে আমার সুবিধা হবে, আমি অনেকটা সমৃদ্ধ হতে পারবো, আমি এবং আমার মতো আরো অনেকেই।
তো এবার অনুষ্ঠান বোধহয় শেষ করতে হবে। হ্যাঁ, সহেলি এসছে। আমরা প্রত্যেকে সমৃদ্ধ হলাম। আমি ডক্টর তপদীপ স্যারকে এবং ডক্টর দেবাশিস ভৌমিক স্যারকে আমার আন্তরিক প্রণাম শ্রদ্ধা জানাই, এবং তার সাথে ম্যাডাম এবং যারা এখানে আছেন আমার গুরুজন সবাইকে আমার আন্তরিক প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি এখানেই। ধন্যবাদ। ধন্যবাদ সোহেলি, ধন্যবাদ ডক্টর ভৌমিক, এবং শুভরাত্রি যারা শুনলেন এবং দেখলেন তাদের সবাইকে। তুমি কিন্তু আমাকে ইউটিউবে পাঠাতে ভুলবে না। অবশ্যই, এটা হ্যাঁ একটা ঘোষণা এখানে যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলে আমি এই ভিডিওটা আপলোড করে দেবো। বেশ, ধন্যবাদ তোমাদের। সবাই ভালো থাকুন এবং ভালো থেকো। ধন্যবাদ, ধন্যবাদ। আপনারাও ভালো লাগলো কথা বলে। হ্যাঁ, ধন্যবাদ স্যার।